নির্জন অসুস্থ থাকলে তো এতদিন পর আমাকে দেখার পর আরো খারাপ আচরণ করতো, কিন্তু এই মুহূর্তে নির্জনকে দেখে একটু ভয় লাগছে না। কারণ নির্জনের চেহারায় কোনো উগ্র ভাব নেই, যেমনটা 1.5 মাস আগে দেখেছিলাম। যদিও আগে থেকে কিছুটা শুকিয়ে গেছে নির্জন। নিধি নির্জনের হাত মুষ্টিবদ্ধ করে ধরে শুকনো ঢোক গিলে বলল, আম সরি নির্জন, আপনাকে এখানে ভর্তি করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আপনাকে ছাড়া এতদিন আমিও খুব কষ্ট পেয়েছি। প্রতিটা রাত যেন আমার কাছে মাত্রাতিরিক্ত যন্ত্রণার ছিল। আচ্ছা, আমি ডক্টরের সাথে কথা বলে আপনাকে ঘুরতে নিয়ে যাব, হাতটা ছাড়ুন। নিধির কথাগুলো শুনে নির্জন মুচকি হেসে বলল, হুম হুম, ছাড়বো না, আগে প্রমিস করো, তারপর ছাড়বো। নিধি মুচকি হেসে বলল, ওকে, প্রমিস করলাম আপনাকে ঘুরতে নিয়ে যাব, এবার তো ছাড়ুন। নিধি বলতেই নির্জন হাত ছেড়ে দিল। নিধি ডাক্তার মায়ের কেবিনে গিয়ে পড়ল, আন্টি, নির্জন অনেকবার রিকোয়েস্ট করেছে আমায় যে এখানে তার অনেক কষ্ট হয়, চারপাশের পরিবেশ যেন তার শ্বাস বন্ধ করে দেয়। আমি যদি তাকে কিছু সময়ের জন্য বাইরে নদীর পাড়ে নিয়ে যেতে পারতাম, তার মন কিছুটা ভালো হতো। দরকার হলে আমরা কিছু গার্ড নিব সাথে। ডাক্তার মায়া নিধির কথা শুনে কিছুক্ষণ চুপচাপ ভাবলেন। তিনি জানতেন মানসিক রোগীদের ক্ষেত্রে এমন পরিবেশগত পরিবর্তন কখনো কখনো বিপজ্জনক হতে পারে, আবার তা উপকারীও হতে পারে। কিন্তু নির্জনের বর্তমান মানসিক অবস্থায় তাকে বাইরে নিয়ে যাওয়া কতটা নিরাপদ তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। ভেবে বললেন, নিধি, আমি বুঝতে পারছি তোমার কথা। নির্জনকে বাইরে নিয়ে যাওয়ার প্রস্তাবটা সহজ না হলেও তার মানসিক উন্নতির জন্য ভালো হতে পারে। তবে এটি অনেক ঝুঁকিপূর্ণও। আমি অনুমতি দিতে পারি, তবে তোমাদের সঙ্গে অবশ্যই কিছু সিকিউরিটি গার্ড থাকবে এবং আমরা নির্জনের ঔষধ ঠিকঠাক চালিয়ে যাব, যাতে তার আচরণ নিয়ন্ত্রণে থাকে। নিধি আশা নিয়ে বলল, আমি জানি সে আমার কথা শুনবে, আমি তাকে শান্ত রাখতে পারবো। ডাক্তার মায়া একটু চিন্তিত গলায় বললেন, ঠিক আছে, তবে খেয়াল রেখো, যদি কিছু অস্বাভাবিক মনে হয় সঙ্গে সঙ্গে গার্ডদের জানাবে। তোমার জন্য এটি কঠিন হতে পারে। নির্জন এখনো পুরোপুরি স্থিতিশীল নয়, তবে তার ভালো লাগা দরকার। আমি চাই সে মানসিকভাবে কিছুটা মুক্তির স্বাদ পাক। ডাক্তার মায়ের কথা শুনে নিধির মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল। এতদিনে হয়তো সে নির্জনকে সেই শান্ত নদীর ধারে নিয়ে যেতে পারবে, কিন্তু এই সফর কতটা শান্তিময় হবে তা সময়ই বলে দেবে। অবশেষে নিধি ডাক্তার মায়ার অনুমতি নিয়ে নির্জনকে নিয়ে হসপিটাল থেকে কিছুটা দূরে একটা নদীর পাড়ে ঘুরতে গেল। নাম না জানা একটা নদী। সে নদীর পানিতে 2 হাত দিয়ে ছুঁয়ে দেয় এক চঞ্চলা মনের রমণী। নদীর পানির শীতল স্পর্শে মৃদু কম্পন বয়ে যায় রমণীর শরীরে, কিছুটা তার ভগ্ন হৃদয়ে। সে কম্পনে তার ভগ্ন হৃদয়টি আরো মজবুত হয়, আরো দৃঢ় হয়, যেমন দৃঢ় কোনো সুউচ্চ অট্টালিকার পিলার কিংবা দৃঢ় ভালোবাসার দেয়াল। রমণীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা হিংস্র যুবকটির মনের আনাচে কানাচে হিংসারা উকি দিয়ে বলছে, দেখ দেখ দেখ, তোর ব্যক্তিগত প্রেয়সী নদীর ঢেউ খেলানো স্বচ্ছ পানির সৌন্দর্যে গা ভাসিয়ে দিয়েছে। তাড়াতাড়ি আটকে রাখ তাকে, নইলে আবারও তোকে প্রত্যাখ্যান করবে। তুই কি পারবি তার হৃদয়হীনা প্রত্যাখ্যান সহ্য করতে? যুবকটি নিজের মনকে বিদ্রুপের সাথে উত্তর দিল, সে আমার, শুধু আমার। তার অনুপস্থিতিতে প্রতিটি মুহূর্তে আমার হৃদয় রক্তক্ষরণ হয়। উত্তরটি দিয়ে যুবকটি আগে থেকেই 20 আনা ক্ষুদ্র ক্ষুদ্র ইটের টুকরাগুলোকে নিজের শরীরে থাকা সর্বশক্তি দিয়ে নদীর বুকে ছুঁড়ে মারল। বিশালাকার সেই স্বচ্ছ পানির নদীটি যুবকটির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে মুহূর্তে ইটের ক্ষুদ্র কণাগুলো গ্রাস করে নিল। সেটা দেখে যুবকটি মনে মনে চকারান্ত শব্দ উচ্চারণ করে বলল, বেঈমান নদী, আমার প্রেয়সীর দিকে বাঁকানো চড়তে আমার সাহস তোর হলো কি করে? না, এই রমণী শুধু আমার। আমি কিছুতেই তাকিয়ে তোর বুকে গা ভাসাতে দেব না। কথাগুলো তার দিব্য শক্তি দিয়ে বলেই পাশে থাকা রমণীর হাত ধরে টেনে বুকের সাথে শক্ত করে মিশিয়ে নিল। বহুদিনের তৃষ্ণার্ত বুকে মনে হয় শীতল স্রোতধারা বয়ে গেল। যুবকটি তার ধূসররাঙা চোখ জোড়া বন্ধ করে তৃপ্তির সহিত গেয়ে উঠল, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বুকের মাঝে রাখবো, ছেড়ে দেব না। নির্জনের নিধিকে এভাবে শক্ত করে জড়িয়ে ধরে গান গাওয়াতে হকচকিয়ে গেল নিধি। কতদিন পর প্রিয় মানুষটির স্পর্শ পেল, ভাবতেই চোখের কোণে নোনা জল দেখা গেল। নিধি নির্জনের বুকে মাথা রেখে নিচু স্বরে বলল, নির্জন, প্লিজ ছাড়ুন, আশেপাশে মানুষগুলো দেখছে, অস্বস্তি হচ্ছে আমার। এদিকে কিছুটা দূর থেকে সিকিউরিটি গার্ডরা নিধির ফ্যাকাশে চোখ মুখ খেয়াল করে ইশারা করলো সবকিছু ঠিক আছে কিনা। নিধি তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়িয়ে না বোধক ইশারা করতে গার্ডগুলো দ্রুত পায়ে ছুটে এসে পেছন থেকে নির্জনের 2 হাত ধরে বেঁধে ফেলল।
আচানক এহেন কাহিনীতে কিছুটা ভড়কে গেল নির্জন। গার্ডগুলোর দিকে রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে বলতে থাকলো, আমাকে আবার ধরেছে কেন? দেখছো না আমি আমার নীরুর সাথে কথা বলছি? তোমাদের দিকে ন্যূনতম বোঝার ক্ষমতা নেই। হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে এভাবে কেউ আসে? নির্জন এভাবে অনর্গল কথা বলে যাচ্ছে। অপরদিকে নিধি নিষ্প্রাণ দৃষ্টিতে নিজের স্বামীর দিকে তাকিয়ে আছে। সে যেন আজ ভাষাহীন। যেটুকু আশার আলো দেখেছিল সেটাও হয়তো নিভে গেছে। গার্ডদের সামনেই নির্জনের কাছে এসে তার কাঁধের দুই পাশে শার্ট খামচে ধরে কান্নারত গলায় বলল, কবে সুস্থ হবেন আপনি? আর কত কষ্ট দিবেন আমায়? আমার তো মাঝে মাঝে মনে হয় আপনি ইচ্ছে করে এগুলো করছেন। আপনার সাথে মনে হয় আমিও পাগল হয়ে যাচ্ছি। আর কত কাঁদালে আপনি শান্তি পাবেন বলুন তো? বলেই নির্জনের কাছ থেকে কয়েক কদম দূরে সরে গিয়ে কণ্ঠে তেজ নিয়ে গার্ডদের বলল, নিয়ে যান তাকে প্লিজ। নিধির মুখ নিঃসৃত কথা, নিয়ে যান তাকে প্লিজ। কথাটা শুনে নির্জন আকস্মিক আরও রাগান্বিত হয়ে উঠল। তার চোখে এক অস্বাভাবিক আগ্রাসন ফুটে উঠল, যেন তার ভেতরের পাগলামোকে কেউ আরও প্ররোচিত করছে। নিধির দিকে রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, আমি চাচ্ছি না। আমার নীরুর সঙ্গে আমার কথা শেষ হয়নি। আপনারা আমাকে ছাড়ুন বলছে। বলেই গর্জে উঠল নির্জন আর গার্ডদের পেছনে সরিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। গার্ডরা প্রথমে কিছুটা পিছু হটলো, কিন্তু দ্রুত আবার নিয়ন্ত্রণে আনলো পরিস্থিতি। তাদের একজন ইঞ্জেকশনের জন্য প্রস্তুত হতে থাকলো, অন্য একজন নির্জনকে শক্ত করে ধরে রেখেছে, যেন পালানোর কোনো ফাঁক না পায়। নিধি চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই। একটা শূন্যতায় যেন সব আশা হারিয়ে গেছে। নির্জন এইবার নিধির দিকে তাকিয়ে মৃদুস্বরে বলতে থাকলো, ডার্ক কুইন, তুমি এটা করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি চার পাখি। নির্জনের কণ্ঠে এহেন আকুলতা বুঝতে পেরে ভীষণ কষ্ট হলো নিধির, কিন্তু তার পাগলামোর কাছে বারবার হার মানতে হচ্ছে নিধির। ভেবেই দীর্ঘশ্বাস ফেলে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে আবারও কঠোর স্বরে গার্ডদের উদ্দেশ্য করে বলল, তাকে নিয়ে যান প্লিজ। নিধির কথা শুনে গার্ডরা নির্জনের হাতে ইঞ্জেকশন পুশ করলো। মুহূর্তের মধ্যেই তার শরীর ধীরে ধীরে শান্ত হয়ে এলো। এক ভয়ার্ত নিস্তব্ধতা নেমে এলো চারিপাশে। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা আশেপাশের কিছু মানুষ এই দৃশ্য দেখে নিজেদের মধ্যে কথা বলতে থাকলো। নির্জনের অচেতন শরীর গার্ডরা তুলে নিয়ে যেতে লাগলো। নিধি কোনো শব্দ না করে নির্জনের ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে থাকলো। তার হৃদয় ভেঙে যাচ্ছে, কিন্তু মুখের তীব্রতা যেন তাকে শক্ত করে রেখেছে। গার্ডরা চলে যাওয়ার পরে নিধি ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কথা বলতে পারছে না। সে শুধু নীরবে নিজেকেই প্রশ্ন করল, কবে শেষ হবে এই যুদ্ধ? সময় চিরবহমান, তার স্রোতে আমরা সবাই ভেসে যাই। থেমে যাওয়ার কোনো উপায় নেই, শুধু কিছু স্মৃতি আর অভিজ্ঞতা জমা হয়ে পথে। প্রতিটা ক্ষণ নতুন, আবার প্রতিটা মুহূর্তই অতীতের সঙ্গে জুড়ে থাকে। নিধি ডাক্তার মায়ার কেবিনে বসে আছে, তার চোখে একরাশ আশার ঝিলিক। আরও 3 মাস কেটে গেছে এবং এই সময়টা যেন অনন্তকাল বলে মনে হয়েছে তার কাছে। প্রতিদিনের যন্ত্রণা, অনিশ্চয়তা আর নির্জনের অনুপস্থিতিতে তাকে নিঃশেষ করে ফেলেছিল। আজ দীর্ঘদিন পর ডাক্তার মায়া তাকে ডেকেছেন, কারণ নির্জনের অবস্থা অনেকটাই ভালো। ডাক্তার মায়া বললেন, তোমার স্বামী এখন বেশ সুস্থ, তবে ডক্টর মায়ের কথা শুনে নিধির হৃদয় যেন এক মুহূর্তে থেমে গেল। উত্তেজিত স্বরে বলল, তবে তবে কি আন্টি? মায়া এক গ্লাস পানি নিধির দিকে এগিয়ে দিয়ে ধীর কণ্ঠে বললেন, তুমি ওকে বাসায় নিয়ে যেতে পারো, কিন্তু কিছু শর্ত মানতে হবে। নির্জনের জন্য নিয়মিত মেডিসিন চালিয়ে যেতে হবে, ওর নিয়মিত থেরাপি আর মনিটরিং দরকার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওর আশেপাশের পরিবেশ যেন একদম শান্ত থাকে, কোনো চাপ, উত্তেজনা বা মানসিক আঘাত যেন না পায়। নিধি ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। তার মনের মধ্যে খুশির স্রোত বইছে, আবার অজানা ভয়ের শীতল ছোঁয়া তাকে আচ্ছন্ন করে রেখেছে। নির্জন আবারও বাসায় ফিরবে, তার পাশে থাকবে, তার জীবনের অংশ হয়ে ফিরবে। কিন্তু সেই নির্জন কি আগের মতো হবে? মায়া নিধির ভাবনায় ছেদ টেনে বললেন, আরেকটা ব্যাপার মনে রাখতে হবে নিধি, এই সময়টাতে তুমি তার জন্য সবচেয়ে বড় সাপোর্ট। তুমি যদি একটু অসাবধান হও, তার সুস্থতা আবারও পিছিয়ে যেতে পারে। তোমার কাছে আমি এটা বলতে চাইনি, কিন্তু ওর অবস্থা খুব ভঙ্গুর। তোমাকে শক্ত থাকতে হবে নিধি। নিধি নিজের ভেতরে এক গভীর শ্বাস নিয়ে ডাক্তার মায়ের কথাগুলো বোঝার চেষ্টা করলো। সবকিছু ঠিকমতো মানলে নির্জন সুস্থ থাকবে, এই বিশ্বাস নিধিকে অদ্ভুত রকমের সাহস দিল। মনের খুশি যেন এইবার মুখে প্রকাশ পেল। নিধি মুচকি হেসে বলল, আমি সব করবো আন্টি। নির্জনকে আমি আর হারাতে পারবো না। ডাক্তার মায়া একবার নিধির দিকে গভীরভাবে তাকিয়ে হাসলেন, অতঃপর বললেন, তাহলে যাও, তাকে নিয়ে যাও। আমার মনে হয় সে তোমার যত্ন ও ভালোবাসায় সেরে উঠবে। নিধি ডাক্তার মায়ের কেবিন থেকে বেরিয়ে গেল, কিন্তু তার মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খেল। এই নির্জন কি সত্যিই সেই নির্জন?
যাকে আমি একদিন ভালোবেসেছিলাম? আচ্ছা, আমাদের সম্পর্ক কি আগের মতো করে আবার জোড়া লাগবে? নিজেই নিজেকে প্রশ্ন করে ইউনিটের দিকে গেল নিধি। নিধি হসপিটালের করিডোরে ধীরে ধীরে হাঁটছিল আর ভাবছিল। নির্জন আমাকে দেখে আবারও সেই নদীর পাড়ের মতো ঘটনা ঘটাবে না তো? নাকি সুস্থ স্বাভাবিক আচরণ করবে? ভেবে ইউনিটের দিকে তাকাতেই দেখতে পেল মাহির, দিগন্ত এবং নির্জন কিছুক্ষণ আগে থেকে ইউনিটের বাইরে দাঁড়িয়ে কথা বলছে। নিধি দূর থেকে নির্জনকে হাসি মুখে কথা বলতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে যেতে থাকলো। তখনই ওর মনে হলো ওর পাশ দিয়ে কোনো এক অপরিচিত মানুষ হেঁটে গেল। ভেবে নিধি পেছনে তাকিয়ে লোকটাকে উদ্দেশ্য করে বলল। এই যে শুনছেন, নিধির কণ্ঠস্বর শুনে লোকটা পিছনে তাকাতেই তার চোখ জোড়া যেন থমকে গেল। লোকটার ফর্সা মুখশ্রীতে যেন মন ভোলানো হাসি খেলে গেল। বিস্ময়ের স্বরে বলে উঠল। আরে নিধি, তুমি এখানে? কত বছর পর দেখা হলো। বলেই ক্ষুদ্র নিঃশ্বাস ফেলল মেহরাব। নিধি আবারও মুচকি হেসে বলল। মায়া আন্টি তো একবারও আমায় বলেনি যে আপনি এখানে কাজ করেন। মেহরাব মুচকি হেসে বলল। আমি মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করি আর একটা হসপিটালে। নিধি কিছুটা অবাক হলো, সৌজন্যমূলকভাবে মাথা নেড়ে বলল। ও আচ্ছা, আপনি কি এখানেও কাজ করেন? ডাক্তার মেহরাব হাসলো, বলল। না, আমি এখানে কাজ করি না, কিন্তু মাঝে মাঝে মায়ের সঙ্গে দেখা করতে এখানে আসি। আজ কিছু কাজের জন্য এসেছি আর তোমার সাথে দেখা হয়ে গেল। তুমি আগের মতোই আসো, তবে কিছুটা লম্বা হয়েছো। বলেই ফিক করে হেসে দিল মেহরাব। নিধি তার উত্তেজনাময় মুহূর্তের মধ্যে ডাক্তার মেহরাবের পরিচয় শুনে একটু থমকে গেল। ভাবলো, ডক্টর মায়া আন্টির ছেলেও একজন সাইকিয়াট্রিস্ট। এর মানে মা ছেলে দুজনই এই পেশায় যুক্ত। ভেবে মেহরাবকে বলল। তাহলে আপনাকে সংক্ষেপে কিছু বলি। বলেই মেহরাবকে নির্জনের অতীতের কিছু ঘটনা এবং বর্তমানের ঘটনাগুলো খুব সংক্ষেপে বলল। নিধির দুঃখের কথাগুলো শুনে মুহূর্তে মুখমণ্ডল মলিন হয়ে গেল মেহরাবের। সে ভাবতে পারেনি নিধির বিয়ে হয়ে গেছে আর সে এতগুলো দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। ভেবে দীর্ঘশ্বাস ফেলে বলল। নিধি, আমি চাই নির্জনের চিকিৎসায় কোনো খুঁত না থাকে। তোমার স্বামীকে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আমার একজন সিনিয়র স্যার আছেন, ডাক্তার আজাদ। তিনি মানসিক রোগের চিকিৎসার একজন বিশেষজ্ঞ এবং আমার প্রশিক্ষণ তার কাছেই। নিধি কিছুটা অবাক হয়ে তাকালো মেহরাবের দিকে, জিজ্ঞাসা করলো। ডক্টর আজাদ? মেহরাব মাথা নেড়ে বলল। হ্যাঁ, তিনি আমার শিক্ষক। অনেক কঠিন কেসে তার অভিজ্ঞতা এবং দক্ষতা আছে। আমার মনে হয় যদি তিনি নির্জনকে দেখেন তাহলে আরও ভালোভাবে তার চিকিৎসা করা সম্ভব হবে। আমি চাই তুমি তার সাথে একবার যোগাযোগ করো। মেহরাবের এহেন কথা শুনে নিধির চোখে যেন এক নতুন আশার আলো ফুটে উঠল। খুশি হয়ে বলল। তাহলে তিনি কি আমাদের হেল্প করবেন? মেহরাব মৃদু হাসি দিয়ে বলল। আমি তার সাথে কথা বলবো, তুমি চিন্তা করো না। নির্জনের জন্য আমার যা করার দরকার সব করব। তবে তোমাকেও ধৈর্য ধরতে হবে, কারণ এই ধরনের মানসিক চিকিৎসা ধীরে ধীরে কাজ করে। আর মা যে মেডিসিনগুলো লিখে দিয়েছে আপাতত সেগুলো চালিয়ে যাও। তোমার স্বামীকে নিয়ে বাসায় গিয়ে তাকে সময় দাও। তারপর না হয় তোমাকে ডক্টর আজাদ স্যারের সাথে দেখা করাবো। নিধি মাথা নেড়ে সম্মতি দিল। মেহরাবের প্রস্তাবে তার মনে কিছুটা শান্তি ফিরল। মুচকি হেসে বলল। ধন্যবাদ ডক্টর মেহরাব। আপনার সহায়তায় হয়তো নির্জনকে আবারও আগের মতো ফিরে পাবো। মেহরাব একবার মাথা ঝুঁকিয়ে বলল। তুমি শক্ত থাকো নিধি, আমি তোমার পাশে আছি। বলেই নিজেদের মধ্যে ফোন নাম্বার আদান প্রদান করে মেহরাব সেখান থেকে প্রস্থান করলো। এদিকে নিধি পেছনে ঘুরতেই দেখলো হাতে একটা ব্যাগ নিয়ে নির্জন হাসি মুখে দাঁড়িয়ে আছে। তার পেছনে দাঁড়িয়ে আছে মাহির এবং দিগন্ত। নির্জনকে দেখে ভয়ে শুকনো ঢোক গিলল নিধি। ও বুঝে ফেলেছে যে নির্জন ওকে মেহরাবের সাথে কথা বলতে দেখে ফেলেছে। এখন কি হবে? নিধির ভাবনায় পানি ঢেলে দিয়ে নির্জন এগিয়ে এসে নিধির ডান হাত মুঠোবন্দি করে বলল। এখনো কি আমাকে ভয় পাও? ডোন্ট ওয়ারি, আমি এখন ভালো আছি। আর এই জায়গার কয়েকজন মানুষের রোগীর সাথে আমার বন্ধুত্ব করে উঠেছিল, আর তখনই ডক্টর আমাকে মুক্তি দিল। বলেই হো হো করে হেসে উঠল নির্জন। অতঃপর স্বাভাবিক স্বরে জিজ্ঞাসা করলো। একটু আগে কার সাথে কথা বলছিলে? উনি কে? নির্জনের এহেন কথা শুনে নিধি ভয় নিয়ে বলল। ডক্টর মেহরাব, মায়া আন্টির ছেলে। উনি অন্য হসপিটালে জব করেন। উনি আপনাকে আরো ভালো ডক্টর দেখানোর জন্য সাজেস্ট করলেন। বলেই নির্জনের প্রতিক্রিয়া দেখার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। নিধিকে অবাক করে দিয়ে নির্জন মুচকি হেসে বলল। ও, এই কথা? ঠিক আছে, তুমি যেমন বলবে তেমনই হবে। তবে তার আগে আমি বাসায় যেতে চাই। কতদিন হয়ে গেল তোমার সাথে এক ছাদের নিচে থাকা হয় না। মাহির এবং দিগন্তের সামনে নির্জনের এহেন কথা শুনে লাজুক হাসলো নিধি। এদিকে দুজনের কাহিনী বুঝতে পেরে দিগন্ত দুষ্টু হেসে বলল।
আমাদের মনে হয় এখানে থাকা ঠিক হচ্ছে না। আমিও আমার বইয়ের কাছে যাই। তোমাদের প্রেম দেখে আমার জমানো ভালোবাসাগুলো বেরিয়ে আসতে চাইছে। দিগন্তের সাথে তাল মিলিয়ে মাহির বলল, ঠিক বলেছেন ভাইয়া। আমার স্বপ্নচারিণী ইদানিং বেশ অসুস্থ থাকে। আজ ফোন করে বলল ওর শরীরটা কিছুটা ভালো। ভাবছি এই সুযোগটা হাত ছাড়া করা যাবে না। আজ ডিউটি করে তাড়াতাড়ি বাসায় ফিরবো। বলেই মুচকি হাসলো মাহির। এভাবে চারজন আরো কিছুক্ষণ দুষ্টু মিষ্টির কথা বলে নিজ নিজ গন্তব্যে চলে গেল। এদের কথোপকথনের মধ্যে নিধি বিস্ময়ের দৃষ্টিতে বারংবার নির্জনের দিকে তাকিয়ে আছে। না, আজ নির্জনের চেহারা এবং আচার আচরণ আর পাঁচজন স্বাভাবিক মানুষের মতো নইলে মেহরাবের কথা শুনে এতক্ষণে এসে সিন ক্রিয়েট করার কথা। অথচ বিষয়টা সে কতটা স্বাভাবিকভাবে মেনে নিল ভেবেই আনন্দে আত্মহারা হয়ে গেল নিধি। এদিকে আজ সন্ধ্যার পর বাসায় ফিরে তোহার সাথে লেপ্টে রয়েছে মাহির। তোহা পেয়ারায় কামড় বসিয়ে বলল, আপনার জন্য শান্তিমতো পেয়ারাটাও খেতে পারছি না, একটু সরে বসুন। মাহির মুচকি হেসে বলল, আমি তো এই পেয়ারা শেষ হওয়ার অপেক্ষায় আছি। এটা শেষ হলেই শুরু হবে। তোহা চোখ পাকিয়ে বলল, কি শুরু হবে? মাহির চোখ টিপে বলল, 3.5 মাস যাবত আমাকে ঘুরিয়েছ। আর নয়, শুধু আমার অনাগত প্রিন্সেসের জন্য সব সহ্য করেছি। এই অবজ্ঞা আমি আর মানব না। এদিকে মাহিরের কথা শুনে তোহা শুকনো ঢোক গিলে আগের থেকে আরো ধীরে ধীরে পেয়ারা খেতে লাগলো। বিষয়টা মাহির বুঝতে পেরে ঠোঁট টিপে হেসে তোহার হাত থেকে খপ করে পেয়ারাটা নিয়ে মুহূর্তেই বাকি পেয়ারাটা নিজের মুখে নিয়ে খেয়ে ফেললো। অতঃপর তোহার কাঁধে হাত রেখে ওকে বিছানায় শুইয়ে দিয়ে ওর গালে হাত বুলিয়ে মৃদুস্বরে বলতে থাকলো, তোমার চোখের হাসিতে মিশে আছে চাঁদের আলো। স্বপ্নচারিণী, তোমায় দেখে হৃদয়ে যেন বাজে মৃদু গান। তোমার নামের প্রতিটি অক্ষর যেন মধুর স্পর্শ। তুমি ছাড়া জীবন আমার এক মুহূর্তও যে নীরব হর্ষ। তোমার কথা ভেবে আমার দিন শুরু হয় মিষ্টি মাখা। তোমার সাথেই জীবনটা হবে সুরে সুরে গাঁথা। স্বপ্নচারিণী, তুমি আমার জীবনের একমাত্র প্রেরণা। তোমার প্রেমেই খুঁজে পাই আমার বেঁচে থাকার মানা। কবিতা আবৃত্তি করেই তোহার গলায় ঠোঁট ছোঁয়ালো মাহির। দীর্ঘদিন পর মাহিরের গভীর স্পর্শ পেয়ে তোহার হৃদয়টা স্পন্দিত হলো। সে অনুভব করলো এই মুহূর্ত তাদের জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। না, তাকেও তো তার প্রিয়তমাকে ভালোবাসা উচিত ভেবেই তোহা আলতো করে মাহিরের ঠোঁটের দিকে নজর দিল। মাহিরও ধীরে ধীরে তোহার দিকে ঝুঁকে পড়ল। দুজনার ঠোঁটের মাঝে ফাঁকা জায়গা কমে এলো আর তাদের হৃদয়ে যেন একসাথে মিলিত হওয়ার জন্য অপেক্ষা করছিল। অবশেষে দুজন একে অপরের সাথে মিশে গেল এক মিষ্টি প্রগাঢ় চুম্বনে। তাদের মধুর মিলনের রাতটি যেন এক নতুন অধ্যায়ের সূচনা করলো। রাত 10:30টায় বেলকনিতে বসে ফোনে বাচ্চাদের ভিডিও দেখে খিলখিলিয়ে হাসছে নাদিয়া। ওর হাসির শব্দ শুনে ল্যাপটপ বন্ধ করে দিগন্ত ধীর পায়ে নাদিয়ার পেছনে গিয়ে ওকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে চুমু দিয়ে মৃদুস্বরে বলল, শুধুই বাচ্চাগুলোকে দেখা যাবে? এই বাচ্চাটার দিকে তো একটু নজর দেওয়া উচিত, তাই না? দিগন্তের এহেন কথা শুনে নাদিয়া ঠোঁট কামড়ে বলল, ও লেলে, বুইড়া বেটা নিজেকে বাচ্চা দাবি করে, ঠং দেখে আর বাঁচি না। হ্যাঁ, সরো, আমার গরম লাগছে। নাদিয়া আরো কিছু বলার আগেই দিগন্তকে কোলে তুলে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও ওর পাশে শুয়ে হাস্কি ভয়েসে বলল, হানি, একটু পর আমার সাথে শাওয়ার নিলে ঠান্ডা হয়ে যাবে। কতদিন হয়ে গেল আমরা একসাথে শাওয়ার নেই না। বলেই দুষ্টু হাসলো দিগন্ত। দিগন্তের ঠোঁট কাটা কথা শুনে যা বোঝার বুঝে গেল নাদিয়া। দিগন্তের হাত ছাড়িয়ে উঠে যেতে চাইলো নাদিয়া, কিন্তু দিগন্তের পুরুষালী শক্তির কাছে হার মেনে আবারও শুয়ে বলল, ইয়ে মানে বেবি মনে হয় পেটে কিক মারছে, আমি এখন ঘুমাবো, নইলেও শান্ত হবে না। দিগন্ত হো হো করে হেসে নাদিয়ার ঠোঁট জোড়ায় চুমু দিয়ে বলল, এখন তুমি ঘুমিয়ে গেলে আমিও তো শান্ত হব না। এক কাজ করো, আমার ভালোবাসা উপভোগ করে তারপর না হয় তিনজনে শান্ত হয়ে ঘুমাই, কি বলো? নাদিয়া পিট পিট করে তাকিয়ে বলল, তুমি কি জীবনেও লাগামহীন কথা ছাড়তে পারবে না? দিগন্ত চোখ টিপ মেরে বলল, তোমার জন্য তো অসম্ভব, ওকে হাতে সময় কম। বলেই নাদিয়ার ওষ্ঠযুগল আঁকড়ে ধরল দিগন্ত। প্রিয়তমর এহেন ছোঁয়া পেয়ে নাদিয়াও সেই জোয়ারে উন্মাদ হলো। দুটি শরীর মিলেমিশে একাকার হয়ে গেল। অবশেষে পরিতৃপ্ত হলো দুটি প্রাণ। রাত 11টায় সবেমাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে নিধি। নির্জনকে নিয়ে বাসায় আসার পর ধুলোমাখা ঘর পরিষ্কার করে রান্না করে নির্জনের সাথে ডিনার করে মাত্রই শাওয়ার নিয়ে বের হলো। নিধি বের হতে ওকে দেখে চোখ জোড়া আটকে গেল নির্জনের। ব্লু কালার নাইটি পরেছে নিধি, ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ছে, চেহারাও বিন্দু বিন্দু পানি লেপটে আছে। নির্জনের দৃষ্টি উপেক্ষা করে নিধি আয়নার সামনে গিয়ে চুল মুছতে থাকলো। এদিকে এতদিন পর প্রেয়সীকে আবেদনময়ী রূপে দেখে মনে জমে থাকা আবেগগুলো যেন উপচে পড়তে চাইছে নির্জনের।
চশমা খুলে বালিশের পাশে রেখে বিছানা থেকে নেমে ধীর পায়ে নিধির কাছে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে গভীর চুম্বনে মত্ত হলো। আকস্মিক নির্জনের এহেন স্পর্শে ভড়কে গেল নিধি। কিছুটা অপ্রস্তুত হয়ে নির্জনের কাছ থেকে ছাড়াতে চাইল নিজেকে, কিন্তু নিজের সবচেয়ে প্রিয় মানবীকে এতদিন পর কাছে পেয়ে কিছুতেই ছাড়ল না নির্জন। এক পর্যায়ে নিধিকে সামনে ঘুরিয়ে ওর ঠোঁট জোড়া সন্তর্পণে আঁকড়ে ধরল নির্জন। অতঃপর নিধিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে আলতো করে নিধির চুলের ভাঁজে হাত বুলিয়ে দিল। নেশালো স্বরে বলল, খুব সুন্দর লাগছে তোমার ডার্ক কুইন। নির্জনের মুখনিসৃত ডার্ক কুইন নামটি শুনে ভীষণ ভালো লাগলো নিধির। ক্ষণিকের স্পর্শে আবেগ আপ্লুত হয়ে পুরনো ঘটনাগুলো স্বেচ্ছায় ভুলে গেল নিধি। নির্জনের দিকে তাকিয়ে দেখল তার চোখে গভীর ভালোবাসা, যেন সে নিধির প্রতিটা স্পর্শ অনুভব করতে চাইছে। নির্জন নিধির গালে আলতো করে চুমু দিয়ে বলল, তুমি পাশে না থাকলে আমি আজ হয়তো এখানে থাকতাম না। তুমি আমার জন্য কি করেছো সেটা ভাষায় বোঝানো সম্ভব না। নিধি একটু হাসলো, নির্জনের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আপনার ভালোবাসাই আমাকে শক্তি দিয়েছে নির্জন। নির্জন ধীরে ধীরে নিধির কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তার নরম শ্বাস নিধির ত্বকের উপর এক শীতল শিহরণ বইয়ে দিল। নিধি নির্জনের দিকে আরো একটু ঝুঁকে পড়ল, তার বুকে মাথা রেখে মৃদু কণ্ঠে বলল, আপনি জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি। নির্জন মুচকি হেসে বলল, জানি, আমার থেকে একটু কম। জাস্ট কিডিং। বলেই নিধির কোমরে নিজের হাত বিচরণ করতে থাকলো। নির্জন ধীরে ধীরে নিধিকে আরো গভীরভাবে স্পর্শ করতে থাকলো। এক পর্যায়ে দুজনের হৃদয়ের স্পন্দন বেড়ে চলল। নির্জনের হাত নিধির কোমরে চারিপাশে জড়িয়ে ধরল আর নিধি নির্জনের বুকে নিজেকে সমর্পণ করলো। এক মুহূর্তে দুজনের শরীর আর হৃদয় একসঙ্গে মিশে গেল। নিধির নরম অধরে নির্জনের অধর আবদ্ধ হলো, আর সেই স্পর্শে তারা যেন নিজেদের সব অনুভূতি বিনিময় করলো। মধুর মিলন শেষে নির্জন নিধির কানে কানে ফিসফিস করে বলে, তোমার স্পর্শে যেন জেগে উঠল মন। নির্জন রাতে মিললে স্বপ্নের অনুপ্রেরণ। শরীরের প্রতিটি ভাজে ভাজে খুঁজে পেলাম সুখ। তুমি ছেলে পাশে, আমি ভুলে গেছি দুঃখ। তোমার ঠোঁটে মিশে আমার নিঃশ্বাস। চুপচাপ রাতে যেন নীরবতার বাস। তোমার চোখের গভীরে ডুবে যায় আমি। তুমি আর আমি, এ পৃথিবীর শুধু আমাদেরই নামই। মেঘের ছায় ঢাকা সে আকাশটা। তোমার ভালোবাসে পেলাম শান্তির ঠিকানা। তোমার হৃদয় যেন পেয়েছে মুক্তি। তোমার পাশে জীবনটাই লাগছে অমৃতে। প্রতি ঘরে প্রতি ছোঁয়ায় নতুন এক গান। আমি, তুমি আজ যেন একে অপরের প্রাণ। মিলনের পর এই রাত্রি অবিরাম। ভালোবাসার গল্পে রচিত হবে এক নতুন ভোরের নাম। দীর্ঘদিন পর নির্জনের এহেন মধুর কবিতা শুনে নিধি যেন আবারও নতুন স্বপ্নের বীজ বুনতে থাকলো। কিন্তু আদৌ কি সেই স্বপ্ন সত্যি হবে? কিছু স্বপ্ন তো নিঃশব্দে নিঃশেষ হয়ে যায়, তবুও মানুষ তার অন্তর্গত শূন্যতায় আশার প্রদীপ জ্বালায়। নিধির চোখে আজও সেই আলো জ্বলছে, কিন্তু সে জানে না এই আলোয় কতটা ছায়া মিশে আছে। স্বপ্নের ভেতর যে তৃষ্ণা লুকিয়ে থাকে তা একদিন মরুভূমির মতো বিবর্ণ হয়ে যায়। স্বপ্নের বীজ যে মাটিতে পড়ে সেখানে কখনো কখনো বিষাক্ত ফল ধরে, যে ফলের স্বাদ নেওয়ার আগেই নেশা কেটে যায় আর বাস্তবতা তার নিষ্ঠুরতার মুখোমুখি দাঁড় করায়। কেটে গেল 2 মাস 13 দিন। নিধি এবং নির্জন আরো কয়েকদিন সুখী জীবনযাপন করলো। নিধি যেন তার দুঃস্বপ্নের মতো অতীতগুলোকে প্রায় ভুলে যেতে লাগলো, কারণ এই কয়েকদিন নিধির কথা মতো নির্জন ওষুধ খেয়েছে। মাহিরের পুরো পরিবার এবং দিগন্ত আর নাদিয়া নির্জনের বাসায় এসে সময় কাটিয়ে গিয়েছে। তাছাড়া নির্জন নিধির প্রতিটা ভালো কাজে সঙ্গ দিয়েছে। নিধির কথা মতো মেহরাবের ঠিকানা দেওয়া ডক্টরের চেম্বারে গিয়ে ডক্টর আজাদকে দেখিয়েছে। ডক্টর আজাদ নির্জনের রিপোর্টগুলো দেখে নতুন ওষুধ প্রেসক্রিপশন করে দেন এবং আগের ওষুধগুলো বাদ দিয়ে নতুন ওষুধগুলো সেবন করতে বলেন। ডক্টর আজাদের কথা মতো নিধি নির্জনকে প্রতিটা ওষুধ নিয়ম করে খেতে দেয়। তবে প্রায় 1 সপ্তাহ পর নিধি নির্জনের মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখতে পেল। বিকালে নিধি যখন কিচেনে দাঁড়িয়ে তোহার সাথে কথা বলছিল, সেই মুহূর্তে নির্জন এসে ফোনটা ওর হাত থেকে কেড়ে নিয়ে কল কেটে রুড়ো স্বরে বলে উঠল, বোনের সাথে এত কিসের কথা? হ্যাঁ, বলেই ফোনের দিকে তাকিয়ে বলল, 33 মিনিট যাবত তুমি ওর সাথে কথা বলছো। এর মানে এতক্ষণ তোমার আমার কথা মনে ছিল না, তাই না? মিস করনি আমায়? কি হলো, চুপ করে আছো কেন? অ্যান্সার মে। আকস্মিক নির্জনের এহেন আচরণে হতভম্ব হয়ে গেল নিধি। কপাল কুঁচকে বলল, নির্জন, আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? কি হয়েছে আপনার? নির্জন ভ্রুকুটি করে নিধির দিকে তাকিয়ে পাকা হেসে বলল, কই, আমি তো একই রকম আছি। আমার তো কিছু হয়নি। হয়েছে তো তোমার। মাঝে মাঝে দেখি ওই মেহরাবের সাথে কথা বলা। কি ভেবেছ আমি কিছুই দেখি না? ওকে তো আমি। নির্জনের কথা শেষ হওয়ার আগে নিধি পাশ কাটিয়ে দ্রুত পায়ে কিচেন থেকে চলে গেল। ওষুধের বক্স থেকে পাতাগুলো চেক করে দেখলো নির্জন ওষুধ ঠিক মতো খেয়েছে। তাছাড়া ওষুধ খাওয়ার সময় নিধি নির্জনের পাশেই ছিল। ভেবে আনমনে কিছু একটা ভাবতে থাকলো নিধি।
এরই মধ্যে পেছনে এসে হাজির হলো নির্জন। ঘাড় কাত করে বলল, এগুলো দিকে তাকিয়ে কি দেখছো? ওষুধগুলো খেয়েছে কি না? এই শোনো, তোমাকে নিয়ে অন্য কিছুর প্রতি ঈর্ষা আমার কখনোই শেষ হবে না, ছেড়ে তুমি যত ধরনের ওষুধ খাও না কেন। এনিওয়ে, অনেকদিন তোমায় স্বাধীনতা দিয়ে দেখলাম। তুমি এত মানুষের সাথে কথা বলে আমাকে ইগনোর করছো। আমি বুঝতে পারি ওদের সাথে কথা বলার সময় তোমার ভাবনাগুলো সেখানে সীমাবদ্ধ থাকে, তখন তুমি আমায় মিস করো না। অথচ দেখো, আমি আমার কাজের মধ্যেও কতবার তোমাকে মিস করি, কতবার তোমায় টার্কুইন বলে ডাকি, কাছে টেনে নেই। আমি চাইলে আরেকটা জব করতে পারতাম, কিন্তু আমার মনে হয় তোমার সাথে সময় কাটানোর জন্য ফ্রিল্যান্সিং পেশা পারফেক্ট। এর মাধ্যমে আমার কোনো অফিসে যেতে হয় না, ঘরে বসে কাজ করি, সেই সাথে তোমার সঙ্গেও থাকা হয়। এতদিন তুমি বলেছিলে বিয়ের পর একা ঘরে থাকতে তোমার খুব কষ্ট হবে, আমি সবসময় পাশে থাকলে তুমি খুশি হবে। কিন্তু কিন্তু এখন তো আর সেই খুশিটা তোমার মধ্যে দেখছি না। এখন আর ভালো লাগছে না বুঝছে? সমস্যা নেই, কিভাবে ভালো লাগাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। বলেই বাঁকা হাসি দিয়ে হাতে থাকা নিধির ফোনটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারল নির্জন। ফোনটা ফ্লোরে পড়তেই কাচের স্ক্রিনটি ধীরে ধীরে চির ধরে ফাটতে শুরু করলো। স্ক্রিনে একাধিক ফাটল ছড়িয়ে পড়ল। এই মুহূর্তে ফোনটি দেখতে ঠিক যেন মাকড়াসার জালের মতো লাগছে। একেবারে ভেঙে না গেলেও ফোনের ডিসপ্লেটি নিস্তেজ হয়ে অন্ধকার হয়ে গেল, যেন সেটির ভেতরে সব আলো নিভে গিয়ে অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। নিধি স্তব্ধ হয়ে সেই দৃশ্যের দিকে তাকিয়ে থাকলো। অতঃপর বিস্ময়ের দৃষ্টিতে নির্জনের উজ্জ্বল শ্যামরঙা মুখশ্রীর দিকে তাকিয়ে ভাবতে থাকলো। নির্জন হঠাৎ এভাবে এত নিষ্ঠুর আচরণ করছে, তাহলে কি আবারও সেই আগের রূপে ফিরে গেল নির্জন? কথাগুলো ভাবতেই নিধির মস্তিষ্কের আরো ভাবনাগুলো যেন এলোমেলো হয়ে গেল। ফ্লোরে পড়ে থাকা ফোনটির কাছে গিয়ে যখনই ফোন হাত দিতে যাবে, তখনই খপ করে নিধির হাত টেনে ধরল নির্জন। উত্তেজিত স্বরে বলে উঠল, ও বুঝেছি, এখন আমার থেকে ফোনের জন্য বেশি মায়া অনুভব হচ্ছে, তাই না? এর মানে তুমি ফোনকে মিস করছো, তাই তো? নির্জনের অদ্ভুত সব কথাবার্তা শুনে নিধি যেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। নির্জনের গালে আলতো করে হাত রেখে করুণ স্বরে বলে উঠল, কি হয়েছে নির্জন? এমন কেন করছেন আপনি? এই কয়েকদিন ভালোই তো ছিলেন, হঠাৎ করে আবার কি হলো? আমি তো নিয়মিত ওষুধ দিয়েছি আপনাকে, তবু আপনার আচরণে এত পরিবর্তন কেন হলো? আপনার কি মাথায় ব্যথা করছে নির্জন? নির্জন রক্তিম দৃষ্টিতে নিধির চোখে চোখ রেখে মুচকি হেসে বলল, হুম, এই হৃদয়ে ব্যথা করছে নিরু, কারণ তুমি আমায় মিস করো না, যেটা আমি তোমার কাছ থেকে উপলব্ধি করছি। আমার প্রতি তোমার ভালোবাসা প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। আমি অবহেলা কিছুতেই মেনে নিতে পারবো না, তাই একটা সিদ্ধান্ত নিয়েছি। নিধি নির্জনের দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলল, কি সিদ্ধান্ত নিয়েছেন? নিধি বলতেই নির্জন তাকে কোলে তুলে নিল। অতঃপর ওর কপালে আলতো করে চুমু দিয়ে গেস্ট রুমে নিয়ে গেল। নিধিকে কোল থেকে নামিয়ে ফ্যানের দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে বলল, ওই দেখো, ফ্যানের সাথে রশি টানিয়েছে। প্রথম ওটাতে তোমাকে ঝুলাবো, তুমি মরে যাওয়ার পর তোমাকে নামিয়ে আমি চলে যাব। দারুণ হবে, তাই না? তুমি আমি একসাথে নিষ্ঠুর বেড়াচাল আবদ্ধ পৃথিবী থেকে চিরতরে বিদায় নেব। আইডিয়াটা কেমন জান পাখি? নির্জনের এহেন পাগলামোর কথা শুনে যা বোঝার বুঝে গেল নিধি। এতটুকু খুব ভালো করে বুঝতে পারলো যে নির্জনের অসুস্থতা আবারও নিষ্ঠুর রূপে তার জীবনে হানা দিয়েছে। কিন্তু নির্জনকে দেখে মনে হচ্ছে সে যা বলেছে সেটা সে করেই ছাড়বে। তার দৃষ্টিতে সেই প্রতিজ্ঞার ছাপ যেন স্পষ্ট ভেসে উঠছে। ভেবেই নির্জনের দিকে অশ্রুভরা দৃষ্টিতে তাকিয়ে শুকনো ঢোক গিলল নিধি। কি করা যায় ভাবতেই নিধির মস্তিষ্কে কয়েক সেকেন্ড পর উপস্থিত বুদ্ধির উদয় হলো। হঠাৎ নিধি ফ্লোরে বসে দুই হাত দিয়ে নির্জনের পা ধরে মলিন স্বরে বলল, নির্জন প্লিজ, আত্মহত্যার মতো ভয়ানক জিনিস বেছে নেবেন না। আত্মহত্যা মহাপাপ, ইহকাল পরকাল উভয়ের কঠোর শাস্তি ভোগ করতে হবে। প্লিজ আপনার মাথা ঠান্ডা করুন। আচ্ছা, আপনি যা বলবেন আমি সব অক্ষরে অক্ষরে মেনে চলবো, কারোর সাথে যোগাযোগ করবো না, সব সময় আপনার পাশে থাকবো, আপনাকে নিয়েই ভাববো। প্লিজ এমন ভয়ঙ্কর কাজ করবেন না। বলেই নিধি হেঁচকি তুলে কান্না করতে থাকলো। নিধির কান্নার শব্দে নির্জনের নিষ্ঠুরতম হৃদয় কিছুটা বিগলিত হলো। তবুও নিজ মনে বিকৃত পরিকল্পনা করলো নির্জন। অতঃপর ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে নিজেও ফ্লোরে বসে দুই হাত দিয়ে নিধির চোখের পানি মুছিয়ে বলল, ওকে, তোমার কথা মানতে পারি, তার আগে তোমাকে শাস্তি পেতে হবে। এছা, আমাকে এতদিন মিস করোনি? মেহরাবের সাথে ফোনে কথা বলেছ, তোমার বোন বান্ধবীর সাথে এত কথা বলেছ, আমি কাছে গেলেও আমাকে উপেক্ষা করে তাদেরকে সময় দিয়েছ।
তোমার এই অবহেলা তোমার কাছে তুচ্ছ মনে হলে আমার কাছে বৃহৎ। তাই তুমি একটু শাস্তি পাবে, বেশি না, একটু। বলেই নিধি কিছু বলার আগে ওকে কোলে তুলে নিজের রুমে নিয়ে গেল নির্জন। তারপর নিধিকে বিছানায় বসিয়ে ডেভিল হেসে নিধির কানের কাছে এসে হাস্কি ভয়েসে আওড়ালো, ভয়ঙ্কর মিলনের তাণ্ডব, দুটি সত্যের সংঘর্ষে যেখানে প্রেমের অগ্নি দগ্ধ করে, মিলনের অন্ধকারে যে শক্তির সমস্ত বাধা পেরিয়ে যায়। প্রেমের নামে এই ভয়ঙ্কর তাণ্ডব, অন্তরের গভীরে ছড়িয়ে যায় এক অব্যক্ত তীব্রতা। শরীরের প্রতিটি অঙ্গ প্রান্তিকতায় এক রক্তাক্ত ছোঁয়া। মিলনের এই গভীর রাতে দুটি হয়ে ওঠে অন্ধকারের অবিনাশী প্রেমের যুদ্ধে আত্মার ভিতর সঞ্চালিত হয়। ভয়ঙ্কর মিলনের শরীরের প্রতিটি স্পর্শ উন্মোচিত হয় এক অদ্ভুত রহস্য। প্রেমের তাণ্ডবে যেখানে সীমা অতিক্রম করা হয়, দুটি হৃদয়ের মধ্যে গড়ে ওঠে এক ভয়াবহ সংযোগ। মিলনের এই গভীরে ছড়িয়ে পড়ে অব্যক্ত ভয়ঙ্কর শক্তি, যা প্রমাণ করে প্রেমের সত্যিকার শক্তি কতটা বেদনার ও নিষ্ঠুর হতে পারে। অবশেষে দুঃস্বপ্নের মতো একটা বিকাল কাটলো নিধির, যেটা নির্জনের কাছে ছিল পৈশাচিক তৃপ্তির। ঘুটঘুটে অন্ধকারে অর্ধনগ্ন অবস্থায় দুই হাঁটু এক করে তার উপর ঘাড় কাত করে মুখমণ্ডল রেখে বসে আছে নিধি। পরনের কালো শাড়িটি অনেক আগে শরীর থেকে খুলে পুড়ে ফেলা হয়েছে। তার সামনেই দাউ দাউ করে আগুনে লেলিহান শিখা জ্বলে উঠছে। আগুনের রক্তিম আভা এবং তীব্র তাপের দহনে নিধির অর্ধনগ্ন শরীর যেন অগ্নিলাভায় জ্বলজ্বল করে জ্বলে উঠছে। নাসারন্ধ্র থেকে ভারী নিঃশ্বাস বেরিয়ে আসছে। কপাল থেকে শুরু করে দরদর করে ঘামগুলো গলা বেয়ে পড়ছে। এ যেন নিধির ভোরের দিকে নির্জনকে নিয়ে দেখা সেই দ্বিতীয় স্বপ্নের প্রতিচ্ছবি। ভেবেই ডুকরে কেঁদে উঠল নিধি। সেদিনের স্বপ্নে দেখা পুরুষটির চোখ এবং মুখমণ্ডল ঢাকা থাকলেও সামনে থাকা পুরুষটিকে স্পষ্ট দেখা যাচ্ছে। সে যেন এক হিংস্র মানব। নিধির দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে নির্জন হো হো করে তৃপ্তির হাসি হেসে উঠল। অতঃপর কুচকুচে কালো রুমালটি দিয়ে প্রেয়সীর গলার নিচে গড়িয়ে পড়া ঘাম মুছে দিয়ে হাসকি ভয়েসে বলল, না না না, এই ঘাম কখনোই তোমার বক্ষে পৌঁছাতে পারবে না। আমি বেঁচে থাকতে সেটা অসম্ভব। ওই পবিত্র জায়গাটা শুধু আমার জন্য বরাদ্দ থাকবে। আমার ভালোবাসা বিস্তার ঘটবে তোমার সাম্রাজ্যে। এই দেখো দেখো, তোমার ঘামগুলোকে এই কালো রুমালটা কেমন ভাবে ছুঁয়ে দিল। কত বড় সাহস, দেখেছ? না না, এদিকেও শাস্তি পেতে হবে, ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। আমার জান পাখিকে ছুঁয়ে দিবে ও। বলেই রুমালটি হাত দিয়ে ইচ্ছে মতো কোচলে দলা পাখি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে উচ্চ শব্দে হো হো করে হেসে উঠল। নির্জনের এহেন কাণ্ডে নিধির প্রাণ যায় যায় অবস্থা। কারণ কিছুক্ষণ আগে তার শরীরে ইঞ্চি ইঞ্চি জায়গায় পুরুষালী স্পর্শের ধারালো ছাপ ফেলেছে সে। বলিষ্ঠ মানবের হিংস্র আক্রমণের তুমুল বর্ষণে কিয়ৎক্ষণ আগে জ্ঞান হারিয়েছিল চঞ্চলা সুহাসিনী নারীটি। কিয়ৎক্ষণ পূর্বের কথা ভেবে আতঙ্কে ঝাঁকুনি দিয়ে উঠল নিধি। বারবার যেন সেই স্বপ্নের সাথে আজকের ঘটনাগুলো মেলাতে লাগলো। অতঃপর চোখে নোনা জল ছেড়ে দিয়ে করুণ স্বরে মৃদু আর্তনাদ করে হাত জোর করে বলল, নির্জন ছেড়ে দিন আমায়। আমি আমি আর আপনার কাছে থাকবো না। দরকার হলে আপনি আমায় কোনো গুপ্ত গুহায় রেখে আসুন। সেখানে না হয় বন্য পশুদের সাথে জীবনযাপন করব, তবুও আপনার সাথে থাকবো না, প্লিজ। নিধির এহেন কথা শুনে হিংস্র থেকে হিংস্র হয়ে উঠল নির্জন। তার শক্ত হাতের ছোঁয়া দিয়ে নিধির কোমর চেপে ধরে কাছে টেনে কোমরে 5 আঙ্গুলের 5টি ধারালো নখের আঁচড় বসিয়ে দিয়ে বলল, চুপ, একদম চুপ, একটু চেঁচামেচি করবে না। সরি, চেঁচামেচি করবে না। তাহলে একটু আগে যা হয়েছিল সেটা আবারও রিপিট হবে। ডার্লিং, অনেকদিন পর আমি কিন্তু বেশ মজা পেয়েছি। তোমার উত্তেজনাপূর্ণ তীব্র চিৎকার আমার পিঠে, তোমার সুচল নখের আঁচড়, তোমার সর্বাঙ্গে আমার ধারালো দন্তগুলোর ডার্ক বাইট, সব মিলে এক রহস্যময় ভয়ঙ্কর রোমাঞ্চকর অনুভূতি ছিল, তাই না? বলেই গভীর চুম্বন এঁকে দিল নিধির কাপা কাপা ঠোঁটে। এ চুম্বন যেন স্বেচ্ছায় বিষপান করার মতো অনুভূত হলো রমণীর নিকট। কারণ কিছুক্ষণ আগে তার ওষ্ঠদ্বয়ের ওপর বয়ে গেছে হিংস্র ব্যক্তিটির দন্তগুলোর পৈশাচিক তাণ্ডবলীলা। নির্জনের এহেন কাণ্ডে নিধি কিঞ্চিত আর্তনাদ করতেই সরে গেল সে। বিভৎস হাসি দিয়ে কিছুক্ষণ আগে সন্তর্পণে করে রাখা তপ্ত লোহার শিকটি নিধির ক্লান্ত মায়াবী মুখশ্রীর সামনে ধরে বলল, বলেই নিধির কোমল চিবুক, বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী দিয়ে জোরে চেপে ধরে আবার আওড়ালো, তোমার মুখে যদি আবারও চলে যাওয়ার কথা শুনে, তাহলে এই গরম শিখ তোমার বক্ষ বিভাজন ভেদ করে বের হবে। তারপর তোমার হৃদয়ে রক্তক্ষরণ হবে। সে রক্তের এক একটি ফোঁটা আমার আধার রাজ্যের 4 দেয়ালে যত্ন করে লেপটে দিব, এবং সেগুলোতে প্রতিদিন অসংখ্য চোমের বর্ষণ বইবে, যেমনটা একটু আগে তোমার সাথে করেছে। আকস্মিক নিধি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিমিষে প্রতিবাদী রূপ ধারণ করে বলল,
আমি তোর এই অন্ধকার নৃশংস কারাগারে কখনো বন্দিনী হয়ে থাকবো না। এক্ষুনি চলে যাবো আমি। মেরে দিবি তো? দে, মেরে দে। তোর এই নরকমুখী যন্ত্রণা থেকে মৃত্যু শ্রেয়। নিধি বলতেই তার ঠোঁট জোড়া আঁকড়ে ধরল নির্জন। পরিপূর্ণভাবে নিজের তৃষ্ণা মিটিয়ে ফিসফিস করে বলল, তবে তাই হোক মাই ডার্ক কুইন, ইউ আর অনলি অ্যান্ড অনলি মাইন। বলেই সদ্য উত্তপ্ত আগুনে গরম করা লোহার এই শিকটি নিধির বক্ষ বিভাজনে তাক করতেই শরীর ঝাঁকুনি দিয়ে উঠল নিধির। চিৎকার করে বলে উঠল, মারবেন না আমায়, দয়া করে মারবেন না। নির্জন জানতো নিধির নিজের জীবনের প্রতি মায়া আছে। ভেবে তাচ্ছিল্যের হাসি দিয়ে নিধির ডান হাত মুষ্টিবদ্ধ করে বলল, আমি তো তোমাকে মারতে চাই না নীরু, তুমি তো ইচ্ছে করে আমার ক্রোধের শিকার হও। ভালোবাসা মানুষকে কি কেউ এমনি এমনি আঘাত করে বলো? তুমি তো আমাকে অবহেলা করো। আমার ভেতরটাকে তুমড়ে মোচড়ে দিয়ে নিজে আমার আঘাতের জর্জরিত হও। বলেই হাতে থাকা শিকটি ফেলে দিয়ে রুমের কর্নার থেকে পানির বোতলে ছিপি খুলে আগুনের উপর পানি ঢেলে দিল। ধীরে ধীরে আগুন নিভে গিয়ে পুরো রুম জুড়ে ধোঁয়াটে হয়ে গেল। নির্জন নিধির হাত ধরে উঠিয়ে টানতে টানতে রুম ত্যাগ করে নিজের রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে আদুরে স্বরে বলল, জানি খুব ক্লান্ত তুমি, এখন থেকে আমি যা বলবো তাই শুনবে, কেমন? এখন ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নাও, রাতে আবার দেখা হবে। আমার একটু বাইরে যেতে হবে, বিশেষ একটি কাজ আছে। বলেই মুচকি হেসে নিধির কপালে চুমু দিয়ে নিধিকে রুমে রেখে বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে চলে গেল নির্জন। বদ্ধ রুমের বিছানায় বসে নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল নিধি। সে বুঝতে পারল না পরবর্তীতে তার সাথে আরো কি কি ঘটতে চলেছে। অনবরত ক্রন্দনের ফলে একসময় ক্লান্ত শরীর নিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালো নিধি। এদিকে তোহা বেশ কয়েকবার ফোন দিয়েও নিধিকে না পেয়ে কিছুটা চিন্তিত হয়ে নির্জনকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেই নির্জন স্বাভাবিক স্বরে উত্তর দিল, রান্নার সময় তোমার সাথে কথা বলতে গিয়ে অসচেতন অবস্থায়, রান্নার সময় তোমার সাথে কথা বলতে গিয়ে অসচেতন থাকায় তোমার বোনের ফোন বাটিতে থাকা পানিতে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে, সেটাই ঠিক করতে এসেছি মার্কেটে। নির্জনের গোছানো কথা শুনে তোহাও সরল মনে বিশ্বাস করে ফোন রেখে দিল। তোহা ফোন রাখতেই নির্জন পৈশাচিক হাসি দিয়ে তার চেনা পরিচিত জঙ্গলের দিকে পা বাড়ালো। অনেকটা পথ জার্নি করে এখানে এসেছে সে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তার শিকার যেন তার কাছে ধরা দিল। প্রথম দিকে শিকারের সাথে তাকে অনেক খেলতে হয়েছে, পরবর্তীতে তার ফাঁদেই সবাইকে পা দিতে হয়েছে। রাত ৩টায় নিধির ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখলো নির্জন হাতে একটা পোশাক নিয়ে ওর পাশে বসে আছে। নির্জনকে এভাবে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে পড়ল নিধি। নির্জন মুচকি হেসে বলল, ঘুম হয়েছে? আমি কিছুক্ষণ আগে আসলাম, তোমার জেগোটার অপেক্ষা ছিলাম। আজ তোমাকে একটা সারপ্রাইজ দেব, তার আগে এই পোশাকটি পরে নাও। নিধি নির্জনের হাতে থাকা কালো পোশাকটির দিকে তাকিয়ে বিস্ময়ের স্বরে বলল, এটা তো সেফটি স্যুট। নির্জন মৃদু হেসে বলল, আমারটা আমি পরে নিচ্ছি, আর তোমারটা তুমি পরে নাও। আর এটা না পড়তে চাইলে কিভাবে পড়াতে হয় সেটা কিন্তু আমার জানা আছে, তাই আর প্রশ্ন না করে ছটফট পরে নাও। আজ দীর্ঘ সময় জার্নি করে রাজ্যকে স্পেশাল অপারেশন করে আমি ক্লান্ত। তোমার জন্য এগুলোর আয়োজন করেছে, আশা করি এগুলো দেখে তুমি আমার মতো আত্মতৃপ্তি পাবে। বলেই বাঁকা হেসে বিছানা থেকে নেমে বিশেষ পোশাকটি পরিধান করে নিল, যেটা নির্জন তার দুটি প্রিয় রুমে যাওয়ার আগে পরিধান করে। নিধি আর কথা না বাড়ি শুকনো ঢোক গিলে নির্জনের পরবর্তী কাহিনী দেখার আগ্রহে দুর্বল শরীরে পোশাকটি পরিধান করল। নিধি পোশাক পরার পর নির্জন বলল, ডার্ক কুইন, আজ আমি তোমাকে আমার সে প্রিয় দুটি রুমে নিয়ে যাব, যেখানে আমার অনেক স্মৃতি রাখা আছে। তুমি তো একদিন যেতে চেয়েছিলে, তাই না? তবে আমার সুইট ওয়াইফকে সেখানে নিতে হলে অবশ্যই রুমটিকে আরো ভালোভাবে সাজাতে হবে। তাই আজ অনেক পরিশ্রম করে রুমটি সাজিয়েছি, আশা করি তোমার মনের মতো হবে। তবে সেখানকার ক্ষতিকর রাসায়নিক পদার্থ তোমার শরীরে প্রভাব ফেলতে পারে, এর জন্য আমি তোমার জন্য বিশেষ সেফটি স্যুটের ব্যবস্থা করেছি। আর এই পোশাকটি বিশেষভাবে তৈরি করা, যাতে অ্যাসিড এবং বিষাক্ত পদার্থ কোনোভাবেই ত্বক বা শরীরে প্রভাব ফেলতে না পারে। স্যুটটির সঙ্গে যে স্বচ্ছ হেলমেট পরেছ, এটা তোমার মুখমণ্ডল সম্পূর্ণভাবে ঢেকে রাখবে এবং ভেতরে অক্সিজেন সরবরাহের জন্য ছোট ছোট টিউব আছে, যার ফলে তোমার নিঃশ্বাস গ্রহণ করতে কষ্ট হবে না। কথাগুলো বলতেই দেখলো নিধি একটু কৌতূহলী এবং চিন্তিত চোখে নির্জনের দিকে তাকিয়ে আছে। নির্জন বাঁকা হেসে নিধির হাত ধরে সেই রুমের সামনে নিয়ে গেল। নির্জন তার ১ নম্বর ল্যাবরেটরি রুমে ঢুকে উচ্চস্বরে হেসে বলল, ওয়েলকাম টু মাই শ্যাডো, ওয়েলকাম টু মাই শ্যাডো ডার্কনেস। আমার ছায়ার অন্ধকারে স্বাগতম। নির্জন কথাটা বলতেই নিধির চোখ জোড়া আটকে গেল দরজার উপরে কালো ধাতব নেম প্লেটে সোনারি হরফে খোদাই করা নামটার দিকে, শ্যাডো অফ ডার্কনেস।
নিধি বিস্ময়ের দৃষ্টিতে রুমের চারিদিকে তাকিয়ে ভাবল, এই রুমটা বাইরে থেকে দেখলে বোঝাই যায় না যে এখানে এত কিছু আছে, কিন্তু এগুলো দিয়ে কি করে নির্জন? নিধির ভাবনাগুলো আজ করতে পেরে নির্জন বলল, এটা আমার প্রিয় দুটি রুমের 1 নম্বর কক্ষ। রুমের দেয়ালগুলো কালো ধাতব প্লেট দ্বারা আবৃত। এই ঘরটি সূক্ষ্মভাবে লাল আলোতে আলোকিত করেছে, যেন এখানে প্রবেশ করলে রুমটি দেখে তীব্র শান্তি অনুভব করি। আর এখানে একটি বড় শক্ত কাঠের টেবিল রেখেছে, এতে বিভিন্ন ধরনের কাচের বেকার, নলকূপ এবং অ্যাসিডের বোতল ভর্তি। প্রতিটি বেকার স্বচ্ছ তরল দ্বারা পূর্ণ, কিছু উজ্জ্বল এবং অন্যগুলো অন্ধকার। তাছাড়া আরও কয়েকটি সেফটি স্যুট, গ্লাভস এবং মাস্ক রুমের ওই কোণায় রেখেছে, যেন কোনো বিপদের সম্মুখীন হলে তা ব্যবহার করতে পারে। আরেক কোণায় সাজিয়েছে বিভিন্ন বিজ্ঞান গ্রন্থ, যেখানে লাশ সংরক্ষণ এবং অ্যাসিডের ব্যবহারের উপর গবেষণা করতে পারে। নির্জনের মুখে লাশের সংরক্ষণের কথা শুনে ভয়ে আটকে উঠল নিধি। রুমটির দিকে তাকিয়ে দেখল রুমের মধ্যে একটি ভয়াবহ নীরবতা বিরাজমান। কেবলমাত্র রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হালকা শীষ বা ফিসফিস শব্দ শোনা যাচ্ছে। নির্জনের এই ল্যাবরেটরি রুমকে ভয়ঙ্কর জায়গা ছাড়া কিছুই মনে হলো না নিধির। নিধি শুকনো ঢোক গিলে কাপা কাপা স্বরে কিছু বলতে যাবে, তার আগে নির্জন নিধির হাত ধরে রুম থেকে বেরিয়ে গিয়ে দরজায় তালা ঝুলিয়ে দিয়ে দ্বিতীয় কক্ষে নিয়ে গেল। অতঃপর রুমে প্রবেশ করে পুনরায় উচ্চস্বরে হেসে বলে উঠল, আমার আধারের সাম্রাজ্যে তোমার স্বাগতম, ডার্ক কুইন। ওয়েলকাম টু মাই realm অফ ডার্কনেস। এটা আমার সবচেয়ে প্রিয় রুম। নির্জন কথাটা বলতেই নিধির চোখ জোড়া আটকে গেল দরজার উপরে কালো ধাতে নেম প্লেটে সোনালী হরফে খোদাই করা নামটির দিকে, রিম অফ ডার্কনেস। অতঃপর রুমের চারিদিকে কফিন দেখে চোখ জোড়া বড় বড় হয়ে গেল নিধির। নির্জন মুচকি হেসে নিধির হাত ধরে কফিনগুলো সামনে নিয়ে সে স্বাভাবিক স্বরে বলল, এসো পরিচয় করিয়ে দিই। বলেই প্রথম কফিনটির দিকে ইশারা করে বলল, এটার নাম হলো কালো বিষ, ব্ল্যাক ভেনম। এটা আমার ক্রয় করা স্পেশাল কফিন। নির্জনের কথা শুনে নিধির গলা শুকিয়ে আসলো, হৃদস্পন্দন যেন দ্বিগুণ হারে বেড়ে গেল। তারপর নির্জন আরেকটি কফিনের সামনে নিয়ে গিয়ে হাসি মুখে বলল, এই কফিনের নাম হলো বিষাক্ত হাসি, পয়জন স্মাইল। আর পাশের কফিনটার নাম হলো মৃত্যুর ছায়া, শ্যাডো অফ ডেথ। আর ওই যে কর্নারে দেখছো, ওই কফিনটার নাম হলো রক্তের ফোয়ারা, ফাউন্টেন অফ ব্লাড। বলেই আবারও মুচকি হাসলো নির্জন। কফিনগুলো দেখে নিধির হাত পা কেমন যেন কাঁপতে থাকলো। অথচ নির্জন কফিনগুলোর সাথে এমনভাবে পরিচয় করালো যেন কোনো পরিচিত মানুষগুলোর সাথেই প্রথম তার স্ত্রীকে পরিচয় করিয়ে দিচ্ছে। ভেবেই শুকনো ঢোক গিলে চেহারা একরাশ আতঙ্ক নিয়ে নির্জনের দিকে তাকাতেই নির্জন বাঁকা হেসে বলল, ও ও ও মাই সুইটহার্ট, আর দুটো স্পেশাল জিনিসের সাথে তোমাকে পরিচয় করাবো। আশা করি আমার মতো তোমারও ভালো লাগবে। বলে মুচকি হাসলো নির্জন। অতঃপর নিধির হাত ধরে নির্জনের রুমের দেয়ালের সাথে লাগানো আলমারিটার সামনে নিয়ে গেল। তারপর আলমারির সামনে গিয়ে মুচকি হেসে স্বাভাবিক স্বরে বলল, জানো না এরো, এই আলমিরাটি একেবারে বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি প্রায় 6 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া। এটা দেখতে যেমন বিশাল এবং শক্তপোক্ত, তেমনি এটিকে এক ধরনের সুরক্ষিত দেয়াল বলতে পারো। আলমিরার বাইরের অংশটি মেটালিক প্যানেল দ্বারা আবৃত, যেটি বাইরের দৃষ্টির হাত থেকে রক্ষা করে। ভেতর অংশে টেম্পারেচার এবং আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ প্রযুক্তি দ্বারা সজ্জিত রয়েছে। এগুলো আমি বিশেষভাবে অর্ডার দিয়ে বানিয়েছি। এই আলমিরাটির বাইরের অংশে অ্যান্টি রফট এবং সুরক্ষার জন্য বিশেষ মেটাল প্যানেল ব্যবহার করা হয়েছে, এবং আলমিরার ভিতরে প্রায় দীর্ঘকাল ধরে সংরক্ষণের জন্য উন্নত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে। এই কেমিক্যালগুলো দুর্গন্ধহীন এবং শোষক, যেটা ভিতরে থাকা জিনিসপত্র অক্ষততা রক্ষা করে। আলমিরার দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলতে পারে, যাতে কোনো ধরনের শব্দ না হয় এবং ভিতরে পরিবেশ সুরক্ষিত থাকে। দরজার কাজ স্বচ্ছ কিন্তু বিরল উপাদান দিয়ে তৈরি, যেটা ভিতরে দৃশ্য আড়াল করে। একাধারে কথাগুলো বলেই নির্জন আলমারিটা খুলতেই সামনে থাকা নারী অবয়বটি দেখে বিস্ময়ে চোখ জোড়া বড় বড় হয়ে গেল নিধির। তার হৃদস্পন্দন যেন তড়িৎ গতিতে বৃদ্ধি পেল। নিধি দেখল আলমারির ভিতরে দাঁড়িয়ে থাকা মেয়ে, যে দেখতে 19 বছরের মতো হবে। মেয়েটির দেহ দেখলেই বোঝা যায় কাপড়ে আবৃত দেহটি কেমিক্যাল দ্বারা সংরক্ষিত, তার শরীর নিখুঁত, কোনো চিহ্ন ছাড়াই। মেয়েটার মুখে এক ধরনের স্থিরতা বিরাজ করছে। নিধি বুঝে গেল এই মেয়েটিও নির্জনের ভয়াবহতার সাক্ষী। নিধি সূক্ষ্ম দৃষ্টিতে দেখল রাসায়নিক আলমারির ভিতরে মেয়েটি যেন এক রোবটের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীরের মাংসপেশীয় ত্বকে রাসায়নিকের প্রভাব স্পষ্ট। তার চোখ জোড়া বন্ধ অবস্থায় আছে, কারণ সে দীর্ঘদিন আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। নিধির মনে আতঙ্ক নিয়ে নির্জনের দিকে ছলছল নয়নে তাকিয়ে ভাবতে থাকলো, নিজের কতটা নিষ্ঠুর।
ভেবে শুকনো ঢোক গিলে বলল, কি কি করেছেন মেয়েটার সাথে? সে কি এমন করেছে যে তাকে এখানে এভাবে আটকে রেখেছেন, তাও এরকম অবস্থায়? নিধি বলতেই নির্জন নিধির হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করলো। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বলতে শুরু করলো। কলেজ লাইফের শেষের দিকে মেয়েটার সাথে আমার পরিচয় হয়। আমি ক্লাসে বড় বড় নীরব ছিলাম, কিন্তু মেয়েটা ছিল ভীষণ চঞ্চল। মাঝে মাঝে সে আমার সাথে কথা বলতে চাইত, কিন্তু আমার তাকে বড় বড় বিরক্ত লাগতো, তাই যথাসম্ভব ইগনোর করতাম। কিন্তু হঠাৎ একদিন সে ক্লাসের টিফিন পিরিয়ডের সময় একগুচ্ছ গোলাপ ফুল দিয়ে আমায় প্রপোজ করে। সেই সাথে 8 থেকে 10টা চিঠিও আমার সামনে রেখে আমার প্রতি তার ভালোবাসা ব্যক্ত করে, যেটা আমাকে বেশ অবাক করে। তবুও আমি আমার অতীত কাহিনী ভেবে মেয়েটিকে না করে দিই, কিন্তু সে ছিল ভীষণ জেদি স্বভাবের। অবশেষে তার এতটা রিকোয়েস্ট আমিও হ্যাঁ সুযোগ সাজা নাই। যদিও সেই মুহূর্তে তার প্রতি আমার কোনো ভালোবাসা অনুভব হয়নি, তবে ওর এতটা অনুরোধ আমার মনে কিছুটা মায়ের জন্ম দিয়েছিল, তাই হ্যাঁ সুযোগ জবাব দিয়েছিলাম। কিন্তু মজার ব্যাপারটা কি জানো? পরের দিন ক্লাসে গিয়ে শুনি মেয়েটা তার বান্ধবীদের কাছ থেকে ডেয়ার নিয়েছিল, আর তারা তাকে ডেয়ার হিসেবে আমাকে প্রপোজ করে বোকা বানাতে বলেছে। কি অদ্ভুত, তাই না? ভালোবাসা নিয়ে ছলো না, তখন আমার সাথে। আচ্ছা তুমি বলো, ভালোবাসা তো একটি গভীর শব্দ, যেটা মানুষ মুখের ভাষা দিয়ে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে পারবে না। এটি একটি পবিত্র জিনিস। সেখানে কেউ যদি তোমার সাথে বিষয়টি নিয়ে মজা করে, মিথ্যার আশ্রয় নেয়, সেটা কি আদৌ ঠিক? না, ঠিক নয়। তোমার কাছে যেটা মজা, অন্যের কাছে সেটা সিরিয়াস হতে পারে। মানুষ যতভাবে মজা করুক না কেন, অন্ততই ভালোবাসা নামক বিষয়টি নিয়ে মিথ্যা প্রতারণা আমার আদালতে গ্রহণযোগ্য নয়। ওর সেই নিখুঁত অভিনয় আমার মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল। ভাবলাম আমার আদালতে মিথ্যাবাদী ছলনাময়ী নারীকে কঠোর শাস্তি পেতে হবে। তারপর ওকে আমি 6 মাসের মধ্যেও কিছু বলিনি, শুধু ওকে শাস্তি দেওয়ার জন্য সুন্দর একটি সুযোগ খুঁজেছে, আর পেয়েও গেছে। একদিন টিফিন পিরিয়ডেও আমার কাছে কিছু নোটস চেয়েছিল। আমি ওকে বলেছি যে নোটসগুলো আমার বাসায় আছে, ও চাইলে আমাদের বাসায় যেতে পারে। প্রথমে আমার বাসায় যেতে ইতস্তত বোধ করেছিল, তারপর আমি বলেছিলাম আমার বাসায় আমার মা এবং গৃহপরিচারিকা আছে, সে নিশ্চিন্তে যেতে পারে। জানো, বোকা মেয়েটা কিছু না ভেবে আমার বাসায় যেতে রাজি হলো। তারপর আমি ওকে বলেই কলেজ থেকে আগে বেরিয়ে গেলাম, যেন ওকে আর আমাকে একসাথে কেউ না দেখে। তাছাড়া আমাদের প্রতিবেশীদের বাড়িগুলো দূরত্বে থাকায় এই ভর দুপুরে ওকে আর আমাকে একসাথে পরিচিত কেউ দেখেনি। আর তারপর আমি আমার কাজে সফল হলাম। মেয়েটা বাসায় আসতেই আমার মা নামক ডাইনির রুমে নিয়ে গিয়ে ওকে পরিচয় করে দিলাম। মায়ের এই অবস্থা দেখে ওর খুব মায়া হলো। সেই সুযোগ আমি কিচেনে গিয়ে ওর জন্য কুল কুল লেমন জুস বানালাম, আর সেটাতে মিশিয়ে দিলাম 7-8টি ঘুমের ওষুধ। তোমার মেয়েটাকে শরবত দিতেই সে সেটা তৃষ্ণার্ত গলায় ঠকঠক করে পান করলো। আহা, কি শান্তি। তারপর আমার রুম থেকে নোটসগুলো নিয়ে ওকে দিলাম, আর নোটসের বিষয়ে কিছু কথা বলতে বলতেই দেখলাম মেয়েটা ধীরে ধীরে গভীর ঘুমের রাজ্যে পাড়ি জমালো। তৃপ্তির হাসি দিয়ে বেশ যত্ন করে ওকে কোলে তুলে নিয়ে এই বিশেষ রুমটিতে নিয়ে এলাম, যেটা মায়ের অসুস্থতার পর থেকে আমি একটু একটু করে সাজিয়েছি। তখন অবশ্যই এতটা ডিজিটাল ডিভাইস ছিল না। যাই হোক, তারপর হাতে গ্লাভস পরিধান করে 2 হাত দিয়ে মেয়েটির গলায় এমনভাবে চাপ প্রয়োগ করলাম যেন গলার হাড়গুলো একে অপরের সাথে গভীরভাবে মিশে যায়। গলায় সজোরে চাপ প্রয়োগ করতে মেয়েটার মুখ দিয়ে গড়গড় করে রক্ত বেরিয়ে এলো, যেটা দেখে বেশ তৃপ্তি পেয়েছিলাম। যেহেতু ওকে এভাবে মার্ডার করার প্ল্যানটি আগে থেকে ছিল, তাই আগে থেকে আলমিরাটি রুমটিতে তৈরি করার ব্যবস্থা করেছে। বলছে অতিথি আসার আগে মানুষ যেমন আপ্যায়ন করার ব্যবস্থা করে, আমি তেমন আমার রুমটিতে প্রথম অতিথির আগমনের কথা ভেবে 6 মাস ধরে সুন্দর করে তার জন্য বাসস্থানটি সাজিয়েছে। আচ্ছা, আলমিরাটি দেখতে কেমন? সুন্দর না? বলতেই হবে, তোমার হাজবেন্ডের রুচি সবসময় ইউনিক হয়। আচ্ছা, তোমার মনে নিশ্চয়ই কৌতূহল জাগছে যে মেয়েটার লাশটিকে আমি কিভাবে সংরক্ষণ করলাম। নির্জন কথাগুলো বলতে বলতেই দেখলো নিধির হাত অস্বাভাবিকভাবে কাঁপছে, চেহারায় তীব্র ভয়ের ছাপ স্পষ্ট। সেটা দেখে নির্জন তার ছিল্লের হাসি দিয়ে বলল, আরে আরে, এত কাঁপছো কেন? দেখেছ আমি কত স্বাভাবিক। এরপর থেকে প্রতিটি খুন তুমি আর আমি মিলে করব। তুমি প্ল্যান বানাবে আর আমি মার্ডার করব। তোমাকে ওদের গায়ে হাত দিতে হবে না, তাহলে আবার আমার হিংসা লাগবে। আর যদিও তুমি নতুন, ব্যাপার না, আমার সাথে থাকতে থাকতে আরো বুদ্ধিমতী এবং সাহস হয়ে যাবে।
আর এসব স্বাভাবিক বিষয় নিয়ে কাঁপাকাঁপি বন্ধ করো। আমার কথা শোনো। বলেই আলমিরার দিকে ইশারা করে নির্জন বলতে শুরু করলো। আলমিরার ভিতরে থাকা বাতাসকে স্টেরাইল রাখার জন্য আমি বিশেষ একটি বিপরীত গ্যাস ব্যবহার করেছি। এই গ্যাসটা অক্সিজেনের সংস্পর্শে এসে দ্রুত বিক্রিয়া করে, যাতে ব্যাকটেরিয়া এবং পচনশীলতা প্রতিরোধ করা যায়। আর আলমিরার ভিতরে একটা উন্নত ডিহাইড্রেশন সিস্টেম রয়েছে, যেটা রুদ্ধি করে দেয়। এটি ভ্যাপরাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত জলীয় বাষ্প অপসারণ করে, ফলে লাশটির পচন এবং ক্ষয় হওয়ার সম্ভাবনা কমে যায়। এছাড়াও বিভিন্ন রাসায়নিক প্রিজারভেটিভ যেমন ফর্মালডিহাইড, গ্লিটারালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করেছে। এই রাসায়নিকগুলি সেলুলার স্তরে কাজ করে এবং কোষগুলোকে সুরক্ষিত করে। আর আলমিরার তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য একটি অটো ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম রয়েছে। এটি একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখে, যেটা পচন প্রক্রিয়া রোধ করে এবং লাশটিকে অক্ষত রাখে। একাধারে কথাগুলো বলে ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে নির্জন আবারও বলতে শুরু করলো। এই আলমিরাটি ভ্যাকিউম সিলিং পদ্ধতির মাধ্যমে সিল করা হয়েছে। এতে করে বাইরের বাতাস প্রবেশ করতে পারে না এবং সাপেক্ষের ক্ষতিকর প্রভাব কমে যায়। আর একটি ডিজিটাল মনিটরিং সিস্টেম স্থাপন করেছে, যেটা আলমিরার ভিতরের অবস্থার তাপমাত্রা, আর্দ্রতা এবং গ্যাসের স্তর পরীক্ষা করে। এই সিস্টেমটি নিয়মিতভাবে তথ্য সংগ্রহ করে, যাতে আমি নিশ্চিত হতে পারি যে সবকিছু সঠিকভাবে চলছে কিনা। আর এই বিশেষ আলমিরাটি মেয়েটিকে দীর্ঘদিন ধরে অক্ষত রাখার জন্য নিখুঁত ব্যবস্থা করেছে। বুঝলে ডার্কউইন? বলেই নিধির দিকে তাকাতেই দেখলো নিধি এক দৃষ্টিতে আলমারি সোজা হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার নিথর দেহের দিকে তাকিয়ে আছে। নিধির এহেন কার্যে ভীষণ ক্ষিপ্ত হলো নির্জন। নিধির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, ওই ছলনাময় নারীর দিকে তো গভীর দৃষ্টিতে তাকানোর কি আছে? তুমি শুধু আমার দিকে এভাবে তাকাবে। নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। এবার আসো, তোমাকে আমার সবচেয়ে প্রিয় বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। যদিও তোমার আমার মতো মানুষ নয়, তবে কেস করতে পারবে? সেটা কি? নিধি হতভম্ব হয়ে নির্জনের মুখের পানে তাকিয়ে থাকলো। ওর মাথা বারবার ঘুরে আসছে, মনে হয় এক্ষুনি মেঝেতে লুটিয়ে পড়বে। নির্জন সেই বিষয়টি উপেক্ষা করে নিধিকে আরেকটি আলমারির সামনে নিয়ে গিয়ে আলমারির দরজা খুলতে ভেতরে তাকিয়ে তীব্র ভয়ে চোখ জোড়া ছানা ভরা হয়ে গেল নিধির। নির্জনের দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকাতেই নির্জন ওকে আরেকটু ভয় দেখানোর জন্য বলল, ফুস। কি হলো, ভয় পেয়েছ? তোমার মতো সাহসী মেয়ের ভীত দৃষ্টি মানায় না। শোনো, এটা হলো রাসেল ভাইপার সাপ। এই সাপটিকে আমি 2 দিন আগে ঢাকা থেকে দৌড়তে একটি গ্রাম থেকে ধরে এনেছি। এটা আগে থেকে প্ল্যান ছিল, যদিও এই বিষাক্ত সাপটিকে ধরার জন্য ইঁদুর এবং ব্যাঙ আমাকে সংগ্রহ করতে হয়েছে। তবে আমার শত্রুদের ইউনিক স্টাইলে শাস্তি দেওয়ার জন্য রিস্ক নিয়ে এটাকে ধরেছে। জানো, এটার তেজ একদম আমার মতো। তাই তোর সাথে আমি ফ্রেন্ডশিপ করেছি। আর আমার বিশেষভাবে তৈরি করা লাঠিতে সাপটি ঢুকে পড়েছে এবং নিজের অজান্তে আমার আধার রাজ্যে বন্দী হয়েছে। আর এই লাঠিটি মোটামুটি 5 ফুট লম্বা এবং 8 ইঞ্চি ব্যাসের। এর বাইরে একটি শক্ত কাঠের তৈরি আবরণ আছে, যেটা সাপটির জন্য নিরাপদ এবং সুরক্ষিত স্থান প্রদান করে। এই দেখো, লাঠির বাইরে একটি বন্ধনী দেওয়া আছে, যাতে সাপটি সহজে বাইরে আসতে না পারে। এই বন্ধনের মধ্যে একটি বড় প্যাডলকের ব্যবস্থা রয়েছে, যেটা শুধুমাত্র আমি খুলতে পারবো। এছাড়া লাঠির সাইডে ছোট ছোট ছিদ্র রয়েছে, যেটা সাপটির জন্য অক্সিজেনের প্রয়োজনীয়তা পূরণ করে। এই ছিদ্রগুলো এত ছোট যে সাপটি সহজে বাইরে বের হতে পারে না, কিন্তু ভিতরে সে অস্বস্তি বোধ করে না। আর দেখো, লাঠির অভ্যন্তরে একটি নরম স্তর রয়েছে, যেটা সাপটিকে আহত হতে বাধা দেয়। এই স্তরটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে সাপটি সহজে সরে যেতে পারে এবং ভিতরে শান্তিতে থাকতে পারে। আর এই লাঠিটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি সাউন্ড প্রুফ, ফলে বাইরের কোনো শব্দই সাপটিকে বিরক্ত করতে পারে না। এর ফলে সাপটি পুরোপুরি শান্তিতে থাকতে পারে। আর আমি বিশেষ প্রয়োজনে সাপটিকে ব্যবহার করার জন্য বের করেছি। বিশেষ করে এটা আমার শত্রুদের আক্রমণ করার জন্য পারফেক্ট একটি প্রাণী। ও, ওর মনে হয় ক্ষুধা লেগেছে। কি বলতো, ও আবার ক্ষুধা সহ্য করতে পারে না। বলেই নির্জন লাঠিতে আবদ্ধ রাসেলস ভাইপারের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ওয়েট বন্ধু, এখনই তোমার খাবারের ব্যবস্থা করছি। বলেই নিধির হাত ছেড়ে আলমারির পাশে থাকা ছোট ছোট ছিদ্রযুক্ত একটা খাঁচা সাপটার সামনে আনলো। নিধি সেই খাঁচাটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। নির্জনের একের পর এক বিস্ময়কর কর্মকাণ্ড দেখে তার ভাষাগুলো যেন অনায়াসে হারিয়ে যাচ্ছে। খাঁচাটার ভিতর অনেকগুলো ব্যাঙ আর ইঁদুর এলোমেলোভাবে ছোটাছুটি করছে। সেটা দেখে নির্জন পৈশাচিক হাসি দিয়ে বলল, বুঝেছি, তোরও মৃত্যুর আগে একটু এনজয় করে নিচ্ছিস, কিন্তু এখন তো তোদেরকে আমার বন্ধুর পেতে যেতে হবে। বলেই লাঠিতে থাকা বিশেষ ধরনের চিপিটা খুলে লাঠিটা খাঁচার মধ্যে ঢুকিয়ে দিতেই
রাসেল ভাইপার তার প্রিয় খাদ্যগুলোকে পেয়ে ভয়ঙ্কর আওয়াজ করার পর তৃপ্তির সহিত ভক্ষণ করলো। সেটা দেখে নির্জনের মনও বেশ তৃপ্ত হলো এবং খাঁচা থেকে লাঠিটি সন্তর্পণে বের করে ঢাকনাটি লাগিয়ে আবারও লাঠিতে থাকা সাপটিকে আলমারিতে রেখে হাত দিয়ে ইশারা করে বাই বাই বলে আলমারির দরজা বন্ধ করে দিল। এদিকে ছোটবেলা থেকে যেই সাপ নামক প্রাণীটিকে সবচেয়ে বেশি ভয় পেত, সেটাকে আজ চোখের সামনে এমনভাবে দেখে নিধি মাথা ঘুরে পড়ে যাবে প্রায়। এমন সময় নির্জন নিধির কোমরে হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে এসে বলল, কি হলো তোমার? এখনো ভয় পাচ্ছ নাকি? আচ্ছা, আর 5 মিনিট, তোমার ভয় এখন পুরোপুরি দূর হয়ে যাবে। বলেই নিধির দুর্বল হাতটা টেনে সেই কফিনগুলোর কাছে নিয়ে গেল। অতঃপর প্রথম কফিনটি খুলতেই চোখের সামনে একটা যুবকের লাশ দেখতেই ভয়ে চিৎকার করতে গিয়েও গলায় স্বর আটকে গেল নিধির। নির্জন বিষয়টি উপেক্ষা করে বলল, রিল্যাক্স, এগুলো আগে দেখো, তারপর না হয় তোমার মনের কথাগুলো স্বাধীনভাবে বলবে। বলেই একে একে বাকি 3টি কফিনও খুলল। একে একে 4 জন যুবকের লাশ দেখে এইবার যেন নিজের শরীরকে সামলে রাখতে কষ্ট হচ্ছে নিধির। প্রতিটি বাস্তবতা যেন তার কাছে দুঃস্বপ্নের মতো লাগছে। অতঃপর নিধির ভাবনার মাঝে ওর হাত ধরে টেনে নির্জন প্রথম কফিনের কাছে নিয়ে গিয়ে রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে বলল, মনে আছে এই 4 জন বাস্টার্ডগুলোর কথা, যারা তোমাকে, তোহাকে এবং নাদিয়াকে চরণবীরা নদীতে সম্ভ্রমহানি করতে চেয়েছিল? ওদের চেহারাগুলো মনে পড়ে? দেখেছিলাম কিছু মেয়ের সাথে ওরা খারাপ আচরণ করছিল, আর তোমাদের সাথেও যেদিন এমনটা হলো সেদিনে বুঝেছে এগুলো ওদের কাজ। কিন্তু 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 যেখানে আমার টার্কুইনের সাথে কেউ এমন আচরণ করবে, তাকে আমি বাঁচিয়ে রাখি কি করে? যদিও তখন তোমাকে আমি ভালোবাসতাম না, কিন্তু যখন ভালোবেসেছে তখন থেকে আমার মনের প্রতিশোধের স্পৃহা জেগে উঠেছিল। তাই তো আমি গ্রামের ক্ষেত থেকে আমার প্রিয় বন্ধুটিকে ধরে এনেছি, যেন ওদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে পারে। গতকাল সন্ধ্যায় তোমাকে রুমে তালাবদ্ধ রেখে আমি আমার বন্ধু রাসেল ভাইপারকে নিয়ে 4 ঘন্টা জার্নি করে সিরাজগঞ্জের চরণবেড়ে গিয়েছিলাম। সেখানে আশেপাশে কয়েকটি জায়গায় ওদেরকে খুঁজেছে। ভেবেছিলাম হতাশে আমাকে বাসায় ফিরে আসতে হবে, কিন্তু অবশেষে যে জঙ্গলটাতে তোমার আর আমার প্রথম শরীর এবং মনের সংঘর্ষ হয়েছিল, সেখানে ওদেরকে পেয়েছে। আমার মনে হচ্ছে তখন প্রতিশোধের আগুন চলছিল। চরণবেড়ে পাশের সেই জঙ্গলেই আমার শত্রুরা মজার আসর বসিয়ে টর্চার লাইটের আলোতে তাস খেলছিল, আর ধূমপানের ছোঁয়া ছড়িয়ে দিচ্ছিল চারদিকে। আমি পা টিপে টিপে সন্তপর্ণে হেঁটে গিয়ে এক হাতে লাঠি আর তার মধ্যে থাকা রাসেলস পাইপার নিয়ে ওদের পেছনে গিয়ে দাঁড়ালাম। যখন শুকনো পাতার খড়খড়ে আওয়াজে পেছনে কারো উপস্থিতি টের পেয়ে ওরা ঘুরে তাকালো, তৎক্ষণাৎ ওরা কিছু বলছে ওঠার আগে আমি ওদের মাথার পেছনে ক্লোরোফর্মের গ্যাস স্প্রে করলাম। কয়েক মুহূর্তের মধ্যেই 4 জন মাটিতে ঢলে পড়ল, একেবারে নিস্তেজ হয়ে গেল। আমি শান্তভাবে লাঠি থেকে সাপটি নামিয়ে ওদের দিকে এগিয়ে দিলাম। রাসেলস ভাইপার সাপটি নিজেদের আত্মরক্ষার জন্য সজাগ হয়ে তাদের শরীরে কামড় বসালো। বিষের তীব্রতা দ্রুত তাদের শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। কিছুক্ষণে তাদের হাত পা অবশ হতে শুরু করলো। অতঃপর তাদের নিষ্প্রাণ দেহগুলো গাড়িতে তুলে নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তারপর বাসায় এসে আমার প্রিয় রুমটিতে ঢুকিয়ে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই কফিনগুলোতে ওদের লাশগুলো রেখে সুন্দর করে সংরক্ষণ করলাম, যেন তোমার শত্রুদের এহেন পরিস্থিতি দেখে তুমি আত্মতৃপ্তি পাও। আর তুমি তো নিশ্চয় নিউজে শুনেছ যে রাসেলস ভাইপার সাধারণত একেবারে একটি শিকারকে কামড়ে বিষ প্রয়োগ করে। তবে যদি তার ধারে কাছে একাধিক শিকার থাকে এবং যদি সে প্রয়োজন বোধ করে, তাহলে সে পরপর একাধিক কামড়ের মাধ্যমে বিষ প্রয়োগ করতে পারে। সাপটির কামড়ের বিষাক্ততা এবং আক্রমণের কারণ হিসেবে একসঙ্গে একাধিক মানুষের উপর বিষ প্রয়োগের জন্য সক্ষম হতে পারে, কিন্তু সেক্ষেত্রে তা অতিমাত্রায় কষ্টকর বিপজ্জনক হয়ে ওঠে। সাধারণত রাসেলস ভাইপার বিষ শক্তিশালী এবং মাত্রা অনুযায়ী এটি 100 থেকে 200 মিলিগ্রাম বিষ একবারে প্রয়োগ করতে পারে, যেটা একাধিক ছোট প্রাণীকে মারতে যথেষ্ট। মানুষের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক এবং প্রায় মারাত্মক হতে পারে। তবে একসঙ্গে একাধিক মানুষের উপর তার বিষ প্রয়োগ করার জন্য বিশেষ কোনো ক্ষমতা নেই। এটি প্রায় পরিস্থিতির উপর নির্ভরশীল। সবকিছু ভেবে চিন্তে আমি আমার বন্ধুটিকে দিয়ে ওদেরকে ভয়াবহভাবে শাস্তি দিয়েছে। আর জানো ওদেরকে আমি কিভাবে সংরক্ষণ করেছে? বলেই প্রথম কফিনে থাকা লাশটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে শুরু করলো। 1. কালো বিষ। এটি হলো ওই বখাটেদের দলের নেতার লাশ। এই লাশটি রাসেলস ভাইপারের বিষে শরীরে কালো নীল হয়ে ফুটে উঠেছে। মৃত্যুর পর আমি এটি সংরক্ষণ করতে ফর্মালডিহাইডের তীব্র দ্রবণে পুরো শরীর ডুবিয়ে রেখেছে। ফর্মালডিহাইড লাশের কোষগুলোকে জ্যান্ত রেখে এই ভয়ঙ্কর মৃত্যুর নিদর্শন যেন জীবন্ত রাখে, আর আমি এবং তুমি সেটা দেখে যেন তৃপ্তি পাই, তাই এইভাবে সংরক্ষণ করেছে। 2. দ্বিতীয় কফিন। বিষাক্ত হাসি।
এই লাস্টের মৃত্যুর আগে বিশেষ তীব্র যন্ত্রণার মুখ বিকৃত হয়েছে। এই লাস্টের মুখমণ্ডল সিলিকন ওয়ার্নিশ দিয়ে আবৃত করে রেখেছে, যাতে বিকৃত মুখটি স্থির থাকে। শরীরের বাকিটা পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে সংরক্ষণ করেছে, যেটা লাস্টের ত্বকে ভয়ঙ্কর লালচে বাদামি আভা এনে দিয়েছে। নির্জনের কথাগুলো কর্ণকুহরে পৌঁছাতে নিধি কফিনের ভিতরের লাশের সেই বিকৃত মুখটি দেখে শিওরে উঠল। নির্জন আবারও বলতে শুরু করলো। 3, তৃতীয় কফিন, মৃত্যুর ছায়া। এই লাশটির সরাসরি রাসালস ভাইপারের বিশেষ সংক্রমিত হয়ে রক্তপাত বন্ধ হওয়ার ফলে সারা শরীরে কালচে লাল হয়ে রয়েছে। আমি এখানে লাশটিকে ব্লিচ এবং মিথানলের সংমিশ্রণে সংরক্ষণ করেছি, যেটা লাশের ত্বকে কালো ছায়া এনে দিয়েছে। বলেই মুচকি এসে আবার ইশারা করলো, দেখো। 4, শেষের কফিন, রক্তের ফোয়ারা। এই লাস্টের মৃত্যুর পর রক্তপাত থামানো হয়নি, বরং আমি তাকে চিরস্থায়ী করতে ব্লাড ফিক্সেটি ব্যবহার করেছি। লাশের শরীরকে পুরোপুরি সিল করেছি ভিনেগার ও প্রিজারভেটিভ সলিউশনের সংমিশ্রণে, যেটা লাশের রক্তকে ঠান্ডা থেকে ফোয়ারার মতো লাগাচ্ছে। আর এগুলো আমার পরিকল্পিত ছিল, তাই কফিনটির নাম দিয়েছে রক্তের ফোয়ারা। এদিকে শীতাতপ নিয়ন্ত্রিত রুমটিতে নিধি তার দুর্বল শরীর নিয়ে একের পর এক অদ্ভুত জিনিসগুলোর সম্মুখীন হয়ে আতঙ্কে নিঃশ্বাস ফেলতে পারছে না। নিধির শরীর কাঁপতে থাকলো, চোখ বেয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ল। নিধি এক মনে ভাবতে থাকলো, নির্জনের এই ভয়ঙ্কর রাজ্য থেকে পালাবে কিভাবে? আদৌ কি পালানো সম্ভব? এদিকে স্বচ্ছ হেলমেটের আড়ালে নিধির চোখের পানি দেখে নির্জন একে একে কফিনগুলো বন্ধ করে দিয়ে নিধির দুই বাহু ধরে ঘাড় কাত করে উত্তেজিত স্বরে বলতে থাকলো, কি হলো নীরু? ওদের এমন শাস্তিতে তোমার মন ভরেনি? হ্যাঁ, তুমি বললে আমি ওদেরকে কুচি কুচি করে কেটে তোমার সামনে রাখবো। কি হলো, চুপ করে আছো কেন? নির্জন কথাগুলো বলতে বলতেই নিধি চোখ জোড়া বন্ধ করে নির্জনের বুকে ঢলে পড়ল। নিধি এভাবে নির্জনের বুকে সেন্সলেস হয়ে পড়ে যাওয়াতে নির্জন নিধির পিঠে হাত দিয়ে শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিয়ে পৈশাচিক হাসি দিয়ে হাসকি ভয়েসে বলল, উফ, এত বেঁধে বলে চলবে? আমার বউকে তো আমার মধ্যে সাহসী হতে হবে। এরপর থেকে তোমাকে আরো ভালোভাবে ট্রেনিং দিতে হবে। বলে পুরো রুমের দিকে একবার চোখ বুলিয়ে নিধিকে কোলে তুলে রুম থেকে প্রস্থান করলো নির্জন। নিধিকে রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিয়ে নিজের সেফটি স্যুট চেঞ্জ করে নিধির সেফটি স্যুট চেঞ্জ করে দিল। তারপর নিধির পাশে বসে ওর ঘুমন্ত মুখশ্রীর দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ওর কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে আলতো করে চুমু দিল। অতঃপর ওর কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।